আচ্ছা, আজকের যে ক্লাসটা ওইটা হচ্ছে আপনাদের ফেসবুক বা বর্তমানে আমরা যেটা বলি মেটা অ্যাডস। মেটা অ্যাডস কেন বলা হয়? কারণ আমরা আগে যে ফেসবুকটা চিনতাম ওই ফেসবুকের নাম পরিবর্তন করে ওইটার মাদার কনসার্নের নাম করা হয়েছে মেটা। এই মেটার আন্ডারে আছে অনেকগুলা প্রতিষ্ঠান, যার মধ্যে ফেসবুক একটা। ঠিক আছে, ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করা আছে ইনস্টাগ্রামের সাথে, মানে ওইটার সাথে আবার কানেক্ট করা আছে হোয়াটসঅ্যাপ। তো এগুলো হচ্ছে অ্যাকোয়ার করে নিছে ফেসবুক। এদিকে মেইন কোম্পানিটা হচ্ছে ফেসবুক। ফেসবুক আর বাকি যে দুইটার নাম বললাম ওইগুলো হচ্ছে অ্যাকোয়ার করে নিছে। ঠিক আছে, মানে আরেক কোম্পানি থেকে কিনে নিছে। ওই জায়গা থেকে আমরা যখন ফেসবুকে অ্যাড চালাতে যাই, তখন আমরা ওই বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে ওই বাকি প্ল্যাটফর্মগুলোতে অ্যাড চালাতে পারি। তো এটারে আমরা এখন বর্তমানে ফেসবুক অ্যাড না বলে আমরা এটারে বলি, কম্বাইন্ডলি বলি মেটা অ্যাডস। এটা বুঝতে পারছি? যদি আমি বলি যে ফেসবুক অ্যাডস, যদি আমারে বলা হয় যে আমি ফেসবুক অ্যাড চালাতে চাই, যদি কোনো ক্লায়েন্ট আমারে বলে ফেসবুক অ্যাড চালাতে চাই, তখন ওনার থেকে ভালো করে জেনে নেবেন যে উনি কি শুধু ফেসবুকে অ্যাড চালাতে চায়, নাকি ইনস্টাগ্রামও চালাতে চায়, নাকি সাথে হোয়াটসঅ্যাপও দিতে চায়, মানে কনভার্সন হোয়াটসঅ্যাপও নিতে চায়। হোয়াটসঅ্যাপে তো বর্তমানে অ্যাড দেখা যায় না, হোয়াটসঅ্যাপে শুধু আমরা মেসেজটা নিতে পারি। বুঝতে পারছি? তো ওনার থেকে ভালো করে জানে নেবেন। যদি উনি বলে যে আমি মেটা অ্যাড চালাতে চাই, তখন আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই, তখন আপনি তিরোটাতে মেরেছেন। বুঝতে পারছি বিষয়টা? ফেসবুক অ্যাড বা মেটা অ্যাড যে বিষয়টা, এই জিনিসটা আসলে কেন শিখবেন আপনারা? মানে কি দরকার, এটা শিখার কেন দরকার? শিখার কেন দরকার এই জিনিসটা হচ্ছে এই জায়গাতে সুন্দর করে পড়ে নিবেন। উপরের যে পার্টটা আছে, ওয়াই ফেসবুক অ্যাডস আর এফেক্টিভ, এই জিনিসটা পড়ে নিবেন। কারণ এই পড়ে নেওয়ার কারণটা হচ্ছে, আমি আপনারে প্রথম ক্লাসে বলে দিচ্ছি যে কেন আমরা ফেসবুক অ্যাড চালাই, কেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি, সেগুলো আগে বলে দিচ্ছি। এখন আর দ্বিতীয়বার এই জিনিসগুলো বলতেছি না শুধু শুধু ক্লাসের সময় নষ্ট করার জন্য। আপনারা এই যে ডাটাগুলো এদিকে লেখা আছে, 2.9 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স মান্থলি, 1.96 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, 59% সোশ্যাল মিডিয়া ইউজার আছে। এরকম করে করে আপনারা এই যে স্ট্যাটিস্টিক গুলো আছে, স্ট্যাটিস্টিক গুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ কেন করবেন? যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, ক্লায়েন্ট আবার আপনারা জিজ্ঞেস করতে পারে যে, ধরেন সে গুগল এর ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি বলতেছেন গুগল এর পাশাপাশি আপনি ফেসবুক এটা চালান, ফেসবুক এটা সে কেন চালাবে এই জিনিসটা তো তারা বুঝাইতে হবে, তাই না? তো আমরা জানি যে যেদিকে মার্কেটিং কমিউনিকেশন করতে হবে ওই জায়গাতে মানুষ থাকতে হবে। সোজা কথা হচ্ছে যেদিকে মানুষ ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন, ঠিক না? তো আমার এদিকে দেখেন অ্যাক্টিভ ইউজার মান্থলি কতজন আছে, 2.94 বিলিয়ন। তো 2.94 বিলিয়ন, এখন বাংলাদেশে এটা যদি হিসাব করেন, বাংলাদেশে রেগুলার 40 লাখ প্লাস মানুষ, মানে অন এভারেজ থাকে, অন এভারেজ মানে ডেলি অন এভারেজ 40 লাখ মানুষ অ্যাক্টিভ থাকে। 40 লাখ তো আমি আরো 4-5 মাস আগের একটা স্ট্যাটিস্টিক করলাম, বর্তমানে তো আরো বাড়ছে এটা। ঠিক আছে, কমার কোনো চান্স নেই, বাড়তেছে। তো ওই জায়গা থেকে আপনি চিন্তা করেন আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা হোক এটা আমেরিকাতে অ্যাড চালান, হোক এটা বাংলাদেশে অ্যাড চালান, তো আমি যদি 50 লাখ মানুষ বা 40 লাখ মানুষের সামনে আমার অ্যাডটা নিয়ে যেতে পারি, আমার এদিকে সেলস কনভার্সন বাড়ার সম্ভাবনা বেশি না, বা আমার আরো আয় বাড়ার সম্ভাবনা বেশি না? ভিডিও বুঝাতে পারতেছি? বুঝতেছেন কিনা? এই জায়গা থেকে কিন্তু আপনাদের আসলে ডিজিটাল মার্কেটিং শুরু হলো। এতদিন যা করছেন এতদিন করছেন, কিন্তু এদিক থেকে আপনারা মেইন জিনিস শিখবেন এখন। এই জায়গাতে দেখবেন যত ভিতরে যাবো তত টেকনিক্যাল হয়ে থাকবো। এই জায়গাগুলো যদি না বুঝেন, বারবার কোশ্চেন করবেন, না বুঝলে আটকাই দিবেন। ভিডিও বুঝাতে পারছি? আসেন, এই বিষয়গুলো আপনারা ভালো করে বুঝে নেবেন। এদিকে তেমন বোঝানোর কোনো কিছু নাই। এদিকে হচ্ছে মান্থলি ইউজার কত আছে, অ্যাক্টিভ ইউজার কত আছে, বিজনেস কতগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, এরপর হচ্ছে ফেসবুকের মানে রেগুলার মানুষ কত সময় স্পেন্ড করে। ঠিক আছে, একটা মানুষ কিন্তু অন এভারেজ দেখেন এদিকে লেখা আছে 19.5 ঘন্টা স্পেন্ড করে। এটা বিশ্বাস করেন? আপনারা কিন্তু এরকম টাইমে স্পেন্ড করেন। আপনি যদি নিজের ওই যে ওয়েলবিংসে যান, ডিজিটাল ওয়েলবিংসে যান, দেখবেন ফেসবুক আপনি যে অ্যাপটা বেশি ইউজ করতেছেন ওইটারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বেশি আওয়ার ইউজ করতেছেন। হইতে পারে হোয়াটসঅ্যাপ, হইতে পারে ফেসবুক, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে আপনি মেটার কোনো একটা সফটওয়্যার, মেটার কোনো একটা ওয়েবসাইটে আপনি সব বেশি সময় ইউজ করেন। এটাও একটা স্ট্যাটিস্টিক। ঠিক আছে, কারণ সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে মেটা। আপনি গুগলেও তো সময় স্পেন্ড করেন না যতটা আপনি মেটাতে স্পেন্ড করেন। হোক এটা ইনস্টাগ্রাম, হোক এটা ফেসবুক, হোক এটা হোয়াটসঅ্যাপ। এটা ক্লিয়ার? এবার দেখেন এদিকে আছে লাইক ভার্সেস ফলোয়ার। আপনার লাইক নিবেন না ফলোয়ার নিবেন? এখন লাইক কোন সময় নিবেন, ফলোয়ার কোন সময় নিবেন? লাইক দিয়ে কি করে আর ফলোয়ার দিয়ে কি করে, এই বিষয়টা আপনার বুঝতে হবে। আমরা সবসময় পিছনে কার পিছনে দৌড়াই? লাইকের ফলোয়ার, লাইকের পিছনে দৌড়াই। মানে ভাই একটা লাইক দেন আমার পেজের ভিতরে, কিন্তু আলটিমেটলি আমার দরকার হচ্ছে ফলোয়ার। কারণ লাইক হচ্ছে আমার কানেকশন বৃদ্ধি করে, পেজের কানেকশন বৃদ্ধি করে, কিন্তু আমার ফলোয়ার কাছে আমি যে পোস্টটা করতেছি এই পোস্টটা আমার ফলোয়ার কাছে যায় পৌঁছাইতে হবে। যদি ফলোয়ার কাছে না পৌঁছায় আমার কোনো সময় সেলস হবে না। সবসময় কি নিয়ে কাজ করবেন?
ফলোয়ার নিয়ে। আর এখন বর্তমানে সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন একজন লাইক দেয় সাথে সাথে ফলোয়ার হয়ে যায়, মানে লাইক দিলেই ফলোয়ার হয়ে যায়। আগে এই বিষয়টা হতো না, এখন হচ্ছে লাইক দিচ্ছেন আপনি, আপনি সাথে সাথে ফলোয়ার। বিষয়টা বুঝতে পারছি? রিভিউ রিকমেন্ডেশন, এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি আপনাদের পেজের জন্য। রিভিউ কোন জিনিসটা? রিভিউ হচ্ছে যে আপনার যে কাজ করছেন, রিভিউ রিকমেন্ডেশন কিন্তু দুইটা একসাথেই থাকে ফেসবুকে। আপনি প্রথমে ধরেন রিকমেন্ডেশনে ক্লিক করলেন, ক্লিক করলে আপনারা বলবে যে আপনি রিকমেন্ডেশন দেন, আপনি রিকমেন্ডেশন দিলেন, এরপর রেটিংও দিয়ে দিলেন ওইদিকে, দুইটা একসাথেই দিলেন। দুইটা জিনিসই আপনার ইম্পর্টেন্ট আপনার বিজনেস জন্য। এখন ধরেন আপনি একটা কাপড়ের বিজনেস করেন বা আপনি যে কোনো ধরনের বিজনেস করেন, হইতে পারে আপনি রিয়েল এস্টেট বিজনেস করতেছেন। এখন আপনি বিজনেসটা করতেছেন, আমি ধরেন আপনার পেজ থেকে প্রোডাক্টটা কিনছি, আপনার কোনো কিছু না ধরে, আমি একদম খুবই সাধারণ একটা মানুষ, আমি এত প্যাচগোছ বুঝি না, আমি মানুষের ইজিলি বিশ্বাস করি। এটা বুঝতে পারছেন? আমি খুবই একটা সোজা মানুষ, আমি কিছু ইয়ে করি না, কিছু চিন্তা ভাবনা করি না, আপনার কাছে দেখে পছন্দ হয়েছে আমি কিনে নিছি, বা আপনি আমারে বলছেন, আপনি আমারে পটায় ফেলতে পারছেন, আমি কিনে ফেলছি, মানে কনভিন্স করতে পারছেন। তো ওই জায়গা থেকে আপনি কি করবেন? আমার থেকে একটা রিভিউ নেবেন যে স্যার আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন, কেমন লাগছে? আমি কমু ভালো লাগছে, এটা পচা হলেও আমি ভালো লাগছে। কেন কমু? কারণ আমি একজন সাধারণ সোজা মানুষ, ঠিক আছে? আপনি আমার থেকে একটা রিকমেন্ডেশন দিয়েছেন। এখন ধরেন আমি একটু চালাক মানুষ, আপনার পেজ একদম নতুন, আপনার পেজে কেউ যায় নাই, কেউ সেলও করে নাই, আপনি হয়তো সেল করছেন কিন্তু রেটিং নিতে পারেন নাই বা রিকমেন্ডেশন নিতে পারেন নাই, তখন কিন্তু আমি আপনার থেকে নিব না। কারণ আমি চিন্তা ভাবনা কইরা কাজ করি, আমি চিন্তা করবো এই পেজের কি অবস্থা, পেজের রিকমেন্ডেশন আছে কিনা, পেজ থেকে মানুষ কিনে কিনা, ঠিক আছে, পেজটাতে আমার ট্রাস্ট হইতেছে কিনা। আপনারা একটা গল্প বলি, আমরা যখন প্রথম দিকে আমাদের পেজ খুলি, প্রথম দিকে একদম প্রথম দিকে প্রায় $450 একটা কাজ আড়াইছি, কেমন জানেন? উনি একদম সবকিছু রেডি, মিটিং টিটিং করে সবকিছু রেডি, উনি এর আগ পর্যন্ত আমাদের পেজই দেখেনি। আমাদের পেজ কি আমরা দেখছি? জাস্ট অ্যাডে দেখছি, অ্যাডের থেকে ডাইরেক্ট মেসেজ দিয়েছে, মেসেজ থেকে আমরা মেসেজ কনভার্সন থেকে জুমে নিয়ে গেছি ওনার। বুঝতে পারছেন? তো ওনারা যে নিচ্ছি, ওনার সাথে মিটিং হয়েছে, সবকিছু হয়েছে, সবকিছু একদম পারফেক্ট, মানে আমাদের সাথে কথা বলে ওনার একদম কাজটা রেডি, উনি আমাদের কাজ হ্যান্ড ওভার করবে। উনি যে পেজ দেখছে, পেজ দেখার পরে দেখছে এটা তো রিকমেন্ডেশন নেই, এটা 2 বছর আগের কাহিনী, ঠিক আছে? উনি বলতেছে আমি আপনার কাজ দিতে পারি, কিন্তু আমার কোম্পানি আপনার পেজ যদি দেখে তারা ট্রাস্ট ইস্যুতে পড়বে। সবচেয়ে বড় বিষয় কিন্তু ট্রাস্ট ইস্যু, অনলাইনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাস্ট ইস্যু। আপনি যদি ট্রাস্ট ইস্যুটারে রিকভার করতে পারেন, আপনি কাজ পাবেন 100%। এটা বুঝতে পারছি? এবার এরা হোক একজন রিকমেন্ডেশন, 2 জনের রিকমেন্ডেশন হোক, এটা 1500 জনের রিকমেন্ডেশন, কিন্তু রিকমেন্ডেশন থাকতে হবে যে ভালো খারাপ, এটা আপনি বানায় দেন আর জেনুইন নেন। এটা বুঝতে পারছি? আমরা সবসময় যখন একটা পেজের ভিতরে ঢুকি, যে কোনো ক্লায়েন্টের পেজে যখন ঢুকি, আমরা প্রথমে দেখি তার রিকমেন্ডেশনের কি অবস্থা, তার কভার, তার প্রোফাইল মানে লোগো, তারপরে দেখি তার সেটআপের কি অবস্থা, তারপরে দেখি রিকমেন্ডেশনের কি অবস্থা। যদি রিকমেন্ডেশন না থাকে তার কই যে ভাই আপনার বিজনেস হইব না। কারণ বর্তমানে মানুষ হচ্ছে আপনার ট্রাস্টের উপরে বিশ্বাস করে, ঠিক আছে? আপনারা ট্রাস্ট করতে পারবে না, আপনার থেকে প্রোডাক্ট নিবেন। এবার আপনি যতই ল্যান্ডিং পেজ করে রাখেন, যত বড়ই ওয়েবসাইট করে রাখেন, যত হাজার লাখ ট্রাফিক থাকুক, ট্রাস্ট ইস্যু আছে, আপনার থেকে নিবেন। বিষয়টা ক্লিয়ার? আপনি যতই অ্যাড চালান কোনো কাজ করবেন না। আমার কথাগুলো বুঝতেছেন? তো ট্রাস্ট ইস্যু রিমুভ করার জন্য কি করবেন? রিভিউ এন্ড রিকমেন্ডেশন অন ফেসবুক, এটার ভিতরে বেশি ফোকাস করবেন। যদি কোনো ক্লায়েন্টের দেখেন যে ওনার সেলস আছে কিন্তু রিকমেন্ডেশন নাই, রিভিউ নাই পেজের ভিতরে, ওনারে বলবেন আপনার যদি মনে হয় যে 100 টাকা আপনি লস দিবেন, 100 টাকা লস দিয়ে হলেও ওই 100 টাকার বিপরীতে আপনি রিভিউ নেন। বুঝতে পারছেন? কারণ ওই একটা রিভিউ আপনার 100টা সেলস করে দিতে পারবে, কিন্তু একটা রিভিউ নাই আপনার 100টা সেলস বন্ধ হয়ে যাবে। এটা বুঝতে পারছি? তো ট্রাস্ট ইস্যু যাতে কোনো সময় না থাকে। এই স্লাইডে কোনো সমস্যা আছে? এটা খুবই বেসিক একটা পার্ট, এদিকে সমস্যা থাকারও কথা না। আসেন, আমরা কি জানি যে ফেসবুক অ্যাড কিভাবে দেখায় বা ফেসবুক কিভাবে আমরা অ্যাড টেড দেখি? এই বিষয় সম্পর্কে ধারণা আছে? এটা কিন্তু আমার ফেসবুক আইডি, হ্যাঁ, কিছু যদি দেখা টেকালাম মাইন্টেন করেন না, কারণ আমাদের যারা একটু মার্কেটিং নিয়ে কাজ করে তার স্বভাব চরিত্র একটু খুব ভালো হয় না, আমরা সবকিছুর উপরে নজরদারি রাখতে হয়, তো তো ওই হিসাবে চিন্তা করেন। এই জায়গাটা সম্পর্কে সবাই ধারণা আছে? এই জায়গাটার নাম কি? জি বলেন। ফিড, নিউজ ফিড বা হোম পেজ, এই জায়গাতেই আমাদের সবকিছু লড়াই চলে, ঠিক আছে? এই জায়গাতে আপনি স্ক্রল করেন,
আপনি আসেন, আপনি পোস্ট দেখেন, আপনি ক্যাপশন পড়েন, আপনি এদিকে দেখতেছেন যে কারে ট্যাগ করছে এই জিনিসটা দেখতে পারেন, আপনি হয়তো বড় একটা কন্টেন্ট পড়েন, পড়ার পরে এদিক থেকে আপনি এদিকে রাখলে কি সুন্দর করে লাইক আসতেছে, লাভ আসতেছে। লাভের থেকেও যদি কাউরে ভালোবাসেন তাহলে কেয়ার রিয়েক্ট দিতে পারেন, এরপর হাহা দিতে পারেন, ওয়াও দিতে পারেন, ট্রাই করতে পারেন, অ্যাংরি হতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। এখন কথা হচ্ছে ফেসবুক কিভাবে কাজ করে। এই যে আমি এত কিছু করলাম, এরপর অ্যাড চালাবো, ফেসবুক আসলে কিভাবে কাজ করে, ফেসবুকের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে। এই যে আমরা এদিকে আসলাম, ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে আমি না হঠাৎ করে ঢুকলাম বা আপনারা না হঠাৎ করে ঢুকে যেতেছেন, কিন্তু ফেসবুক কি আমরা হঠাৎ করে ঢুকছি কোনো সময়? আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট করতে হয়েছে, অ্যাকাউন্ট করতে ছিল না? ওই অ্যাকাউন্ট করার সময় আমরা কি দিছিলাম? আমার নাম দিছি, আমার ডেট অফ বার্থ দিছি, আমার ঠিকানা দিছি, বা সামথিং আমরা যত কিছু সেট আপ করি সব কিছুই আমরা দিছি, ঠিক না? এই যে আমি ইনফরমেশন গুলো দিলাম, আমার এই নামের আন্ডারে আমার এই যে বিহেভিয়ার গুলো আছে, আমার যে ডাটা গুলো আছে, সব হচ্ছে ফেসবুকের কাছে স্টোর করা আছে। কথাটা বুঝতেছেন আমার? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন যে কি বলতেছে, কারণ এগুলো অ্যাড করার সময় কাজে লাগে। এই যে আমি আমার যে প্রোফাইলটা আছে, হ্যাঁ, কেন স্টপ করে দেবো? এই যে ধরেন আমি প্রোফাইলটা রেডি করলাম বা প্রোফাইলটা সেট আপ করলাম, প্রোফাইলের আন্ডারে আমি সব কাজ করবো। এটা বুঝতে পারছি? আমার যদি একটা ফেসবুক প্রোফাইল না থাকে, আমি ফেসবুক বা মেটার কোনো জায়গাতেই কোনো কাজ করতে পারবো না। এটা বুঝতে পারছি? মেটার কি কি আছে? হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, এরপর কি আছে, আর কি আছে, একটা পেজ করা যায়, গ্রুপ করা যায়। তার পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন ধরনের শপ ক্রিয়েট করে শপে কাপড় সেল করতে পারেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন। ফেসবুক শপ যেটা, ওই জায়গাতে মানে মার্কেট প্লেস যেটা, ওইটাতে সেল করতে পারতেছেন। তো ওর কিন্তু ভেঞ্চারের অভাব নেই, কিন্তু ওই ভেঞ্চারে ঢুকতে হলে আপনার কি করতে হবে? আপনার একটা প্রোফাইল থাকতে হবে, আর ওই প্রোফাইলে কি করতে হবে? আপনার ইনফরমেশন গুলো বসাইতে হবে। এখন আপনার ওই ইনফরমেশনের এগেনস্টে সে একটা আইডি দেয় আপনার, এটার বলে আমরা কি, ইউজার আইডি, বা আমরা যেটা বলি ইউজার নেম। আপনারা যেটা চিনেন ইউজার নেম। আপনি সবসময় দেখবেন আমরা যদি ইউজার নেম চেঞ্জ না করি, যতক্ষণ না রিনেম করতেছি, ততক্ষণ একটা কোড এসে থাকে, সংখ্যা এসে থাকে না অনেকগুলা। এই সংখ্যাটা হচ্ছে আপনার প্রোফাইল কোড। আপনার যত ইনফরমেশন আছে, আপনার বিহেভিয়ার ট্র্যাক করে, আপনার ডেমোগ্রাফি ট্র্যাক করে, আপনার ইন্টারেস্ট ট্র্যাক করে, সব ওই কোডের আন্ডারে ট্র্যাক করে। মানে এই কোডের বিহেভিয়ার এগুলা, এরকম করে সে ট্র্যাক করে, ঠিক আছে? ট্র্যাক করে কি করে? ধরেন আপনি খাইতে পছন্দ করেন, ধরেন আপনি মোমোস খেতে পছন্দ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স দেখতে পছন্দ করেন, আপনি স্পোর্টস খেলতে পছন্দ করেন, স্পোর্টস রিলেটেড পোস্ট দেখতে পছন্দ করেন। এবার আপনার ওই ইন্টারেস্ট অনুযায়ী আপনার সাজাবে, সাজায় কি করবে জানেন? আপনার কাতারে কাতারে সিরিয়াল করবে। আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গাতে যখন সরকারি কোনো কার্যক্রম হয়, তখন দেখবে যে যার যে পজিশন ওই পজিশন অনুযায়ী সাজায়, মানে সিরিয়াল করে বা সারি হিসেবে রাখে। বা স্কুলে দেখবেন যে ক্লাস 9 এর পোলাপাইন একসাথে, 10 এর পোলাপাইন একসাথে, মেয়েরা আলাদা, মেয়েদের সেকশন আবার আলাদা আলাদা, 9 10 11 12 এরকম করে করে আলাদা করে না? এস সেম এস ফেসবুক তার অ্যালগরিদমটারে ব্যাকএন্ডে তার যে সার্ভার আছে ওই সার্ভারে এমনি সাজায় যে এই ক্যাটাগরির মানুষগুলা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পছন্দ করে, এই ক্যাটাগরির মানুষগুলা মোমোস খেতে পছন্দ করে, এই ক্যাটাগরির মানুষগুলা স্পোর্টস রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে। এখন আপনি যে কন্টেন্টটা দেখতে পছন্দ করেন, আপনারে সেটাই খাওয়ায় সে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া কখনোই যাবে না আপনি তার কন্টেন্ট দেখে বিরক্ত ফিল করেন। এটা বুঝতে পারছেন? আপনি যদি কন্টেন্ট থেকে বিরক্ত ফিল করেন, আপনি কি করবেন? ওই অ্যাপ থেকে বেরিয়ে যাবেন। আর ওই অ্যাপ থেকে বেরিয়ে গেলে কার লস হবে? কোম্পানির লস হবে। কোম্পানি কোনো সময় চাইবে যে সে লস করুক? এবার আসেন এটার একটা আপনার ডেমোগ্রাফি দিই। বিষয়টা কেমন? আপনি যদি ফেসবুকে ঢুকেন, আপনি ফেসবুকে ঢুকে কি করেন? ধরেন আমি ফেসবুকে ঢুকলাম, মোবাইল থেকে আমি ফেসবুকে ঢুকলাম, হ্যাঁ, ফেসবুকে ঢুকে আমি উপরের দিকে স্ক্রল করি না নিচের দিকে স্ক্রল করি? আমি নিচের থেকে উপরের দিকে যাই না? আমি নিচে থেকে উপরের দিকে কেন যাই? আমি তো চাইলে, ফেসবুক তো চাইলে এটা এমনিও করতে পারতো, মানে আমার প্রতিটা জিনিস এমনি রাখতে পারতো, প্রতিটা পোস্ট এমনি রাখতে পারতো, সে এমনি রাখলো না কেন? জানেন না? তাদের একটা বিশাল রিসার্চ আছে। এই যে নিচের থেকে উপরের দিকে আপনি যাইতেছেন, এই যে আপনার এই যে থাম ফিঙ্গারটা আছে না, এই থাম ফিঙ্গার উপরে তাদের একটা রিসার্চই আছে। এটা মেটাতে গেলে পাবেন যে তারা এটা নিয়ে রিসার্চ করেছে কেমনে আপনার জেস্টারটা দিলে আপনি বেশিক্ষণ সময় স্ক্রল করতে পারবেন।
বা কিভাবে আপনার ব্রেন ক্লান্ত হবে না। একটা জিনিস দেখেন, আপনি অ্যামাজন করতেছেন ৪-৫ বার এরকম করতেছেন, এরপরে দেখবেন আর করতে ভালো লাগবে না। এই কারণে সিরিয়াল এই জায়গাটা কম রাখছে তারা। আপনি কতক্ষণ করবেন, যতক্ষণ করতে পারবেন অতক্ষণই তারা এদিকে রাখছে। এটা বুঝতে পারছেন? কিন্তু আপনি এটা করেন, আপনার ক্লান্তি আসবে না, কারণ আমার আঙুলটাই আল্লাহ বানাইছে এমন হবে যে উপর থেকে নিচে, নিচের থেকে উপর আপনি করতে থাকেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এই যে আমি যে বলি যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি। সাইকোলজিটা কেন? এই যে এদিকেও সাইকোলজি, এটা তারা সাইকোলজিক্যাল থট, যে মানুষ নিচের থেকে উপরে স্ক্রল যখন করে, উপর থেকে নিচে যখন স্ক্রল করে সে ক্লান্ত হয় না। এটা বুঝতে পারছেন? এরপরে দেখেন, ধরেন আপনি উপর থেকে নিচে ক্লান্ত হইলেন না বা নিচ থেকে উপরে ক্লান্ত হইলেন না, কিন্তু আপনার এমন সব কন্টেন্ট দেওয়া হইলো ওই কন্টেন্ট গুলো আপনার ভালো লাগতেছে না, তখন কি আপনি ক্লান্ত ইয়া করবেন, স্ক্রল করবেন? এই কারণে কি করছে, তার যে অ্যালগরিদমটা আছে তার এমন ভাবে বিল্ড করছে যে আপনি যা চান, আপনি যা সার্চ করেন, আপনি যে ওয়েবসাইট ঢুকছেন, আপনি যা পছন্দ করেন, আপনি যা বলতেছেন, ওই সব কিছু নিয়েই তার অ্যালগরিদমটা কাস্টমাইজ হয়। এর পরবর্তী সময় আপনি যা পছন্দ করেন আপনার তাই দেয়। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করবেন, আমি যদি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই, আপনার ফেসবুক অ্যাকাউন্টই যথেষ্ট। বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? এখন এরকম বলতে পারেন যে ভাই আমি তো পছন্দ করি না, কিন্তু এই জিনিসটা আইসা বলে আসতেই পারে। এটা আপনারা টেস্ট করে তারা, ফেসবুকে আপনার উপরে টেস্ট করে। এখন ধরেন আপনার এই যে একটা পোস্ট আছে, এই পোস্টটা আপনার পছন্দ না, তখন আপনি কি করবেন? আপনি এটা রেখে দিবেন? ধরেন আপনার পেজ কোনো পোস্ট পছন্দ হচ্ছে না, দেখবেন বাংলাদেশে কিছুদিন পর পর কিছু জিনিস ভাইরাল হয় যেগুলো আমাদের পছন্দ হয় না, ঠিক আছে? আপনারা তখন কি করেন, আপনারা নিজের অজান্তে এই জিনিসগুলো নিজেই ভাইরাল করতেছেন। আপনি বলছেন ভাই আমি তো শেয়ার দিই নাই, কমেন্ট করি নাই, কিছু করিনি, ঠিক আছে? এই যে আমি এই পোস্টটা কিছুক্ষণ ধরে এদিকে সামনে রেখে দিয়েছিলাম না, ফেসবুক বুঝে নিবে যে এই ব্যক্তিটা এই ধরনের পোস্ট পছন্দ করে, বা এই যে আইডিটা আছে এই আইডি থেকে যে যার এই আইডিটা তার কন্টেন্ট গুলো পছন্দ করে। এটা বুঝতে পারছেন? এই কারণে বলা হয় যদি আপনি কোনো কন্টেন্ট ফেসবুকে পছন্দ না করেন, সোজা স্ক্রল করে উপরের দিকে যাবেন, ওইদিকে ১ মিলি সেকেন্ডও দাঁড়াবেন, কারণ আপনি কোনো পোস্টই কিন্তু ২ মিনিট ধরে দেখেন না যদি না ওই কন্টেন্টটা খুব স্পেশাল হয়। আমি যেটা এতক্ষণ এদিকে দাঁড়া করে রাখছি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দাঁড়া করে রাখছিলাম, কিন্তু ফেসবুকে ধরে নেবে যে আমি এই যে কন্টেন্টটা পছন্দ করতেছি। এখন ধরেন জায়েদ খান বা পরিমণি টাইপ যারা আছে, তাদের কন্টেন্ট গুলো কি হয়, তাদের কন্টেন্ট গুলো ভাইরাল হয় না? আপনি দেখবেন যে শেয়ার যে পরিমাণ হয় তার থেকে কয়েক গুণ বেশি ভিউ হয়, তাই না? তো শেয়ারের রেশিওতে ভিউর রেশিও মিলে না, কেন মিলে না জানেন? কারণ হচ্ছে যে আপনি যে শেয়ারটা দিলেন না, আপনার প্রোফাইলে আরো ৫,০০০ জন মনে করেন অ্যাড আছে, ৫,০০০ জনের ভিতরে ১০০ জন মনে করেন এই ভিডিওটা জাস্ট কিছু করার নাই গালাগালি করতেছে, ভিডিওটা দেখার সময় গালাগালি করতেছে, রীতিমতো ভিডিওটা দেখতেছে আর গালাগালি করতেছে। আপনি না ভাই গালাগালি করতেছেন, ফেসবুক তো আর আপনার গালাগালি বুঝতেছে না, ঠিক আছে? ফেসবুক বুঝতেছে এই মানুষটা ভিডিওটা দেখতেছে মানে ভিডিওটা ভালো, ভিডিওটা ভালো মানে এটা আরো স্প্রেড করো। এখন স্প্রেডটা কিভাবে করে জানেন? আপনার যে বিহেভিয়ারটা আছে না, এই বিহেভিয়ার অনুযায়ী আরো কয়জন মানুষ আছে, ওই যে লুকে লাইক অডিয়েন্স যেটা আমরা দেখবো অ্যাডের ভিতরে, এরকম লুকে লাইক অডিয়েন্স নিজের ভিতরে নিজে বানায় নেয়, লুকে লাইক অডিয়েন্স বানায় সুন্দর করে ওদেরকে দেখানো শুরু করে। এটা বুঝতে পারছেন? তো এই কারণে কি করবেন, যদি কোনো কন্টেন্ট পছন্দ না হয় এটা কি করবেন, সুন্দর করে এদিকে যাবেন, থ্রি ডট আছে, থ্রি ডটের ভিতরে গিয়া এদিক থেকে হয় রিপোর্ট মেরে দিবেন, নাহলে আনফলো মেরে দিবেন, নাহলে হাইড মেরে দিবেন, এই তিনটা করবেন। এই তিনটা করলে কি হবে, এটা হোক অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড আসে আপনাদের কাছে, ধরেন অ্যাড যে অ্যাড গুলো আছে, লজ্জা টজ্জা ভাইয়া লাভ নাই, মার্কেটিং ক্লাস ওপেন মাইন্ডে সবকিছু করতে হবে, ঠিক আছে? আপনার ধরেন অ্যাড টাইপ কিছু আপনার কাছে আসতেছে, তখন আপনি কি করবেন, সুন্দর করে হাইড করে দিবেন, আনফলো করে দিতে পারেন বা রিপোর্ট করে দিতে পারেন, তখন দেখবেন যে এরপর থেকে আপনার অ্যাড আসা শুরু, অ্যাড আর আসবে না। বিষয়টা ক্লিয়ার? তখন আরেকটা এইটা করলে আরেকটা সমস্যা আছে, এটা কি সমস্যা আছে এটা আমরা সামনের দিকে দেখবো। এখন দেখেন, আপনি যে পোস্টটা দেখলেন বা পোস্টটা আপনি অনেকক্ষণ ধরে দেখতেছেন, ফেসবুক কি বুঝলো আপনি ওনার প্রতি ইন্টারেস্টেড, আপনার পরবর্তী সময় উনি যে পোস্টগুলো করবে এগুলো সামনে আসবে। এটা বুঝাতে পারছি? পোস্ট নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? মানে এই যে কমেন্ট করা শেয়ার করা কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে পারছেন? শেয়ার করা আসলে শেয়ার করলে যে স্প্রেড হয় বিষয়টা এরকম না, আপনি এই জায়গাতে ২ মিলি সেকেন্ড বা ৪ মিনিট, ৪ মিলি সেকেন্ড, ১০ মিলি সেকেন্ড এদিকে ওয়েট করছেন, আপনার এই জিনিসটা স্প্রেড হয়ে যাবে, আপনার কন্টেন্ট রিলেটেড আপনার বিহেভিয়ার রিলেটেড যত মানুষ আছে তাদের কাছে এটা স্প্রেড হয়ে যাবে। এটা বুঝতে পারছি? তো যদি কোনো কিছু পছন্দ না হয় সুন্দর করে উপরের দিকে চলে যাবে। এবার দেখেন এই পাশে আপনার কিছু অ্যাড দেখাইতেছে, স্পন্সর্ড অ্যাড। আমরা অ্যাড কিভাবে বুঝি?
যদি কোনো পোস্টের নিচে ডেট বা টাইমের বিপরীতে স্পন্সর্ড লেখা থাকে সেক্ষেত্রে আমরা বুঝি এটা একটা অ্যাড। যেমন হোস্ট নিন কি করতেছে, একটা অ্যাড চালাইতেছে, কিভাবে বুঝছি আমরা? স্পন্সর্ড লেখা আছে। ফেসবুকের মানে ফেসবুক থেকে কোনো অ্যাড গেছে, ওই অ্যাড যে জায়গাতেই দেখাক ওই জায়গাতে দেখাবে স্পন্সর্ড। বিষয়টা ক্লিয়ার? যে জায়গায় স্পন্সর দেখবেন ওই জায়গাতে বুঝে নেবেন এটা কি, এটা একটা অ্যাড। বুঝতে পারছি? এবার একটা জিনিস করতে পারেন, এই থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন এদিকে একটা অপশন আছে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, কারণ আপনি কেন এই অ্যাডটা দেখতেছেন আপনার জানার দরকার আছে না? এমন একটা কন্টেন্ট এলো যেটা আপনার সাথে রিলেটেবল না, বা ধরেন আপনার সাথে আপনার আম্মু বসে রয়েছে, এরকম সামনে স্ক্রল করতেছেন, স্ক্রল করার সময় এমন একটা জিনিস হলো যেটা আপনার আম্মু দেখে আপনার প্রতি রাগ করলো, ঠিক আছে? এখন আপনার জানার দরকার আছে কেন আপনার এই অ্যাডটা দেখাইল, কারণ অবশ্যই আপনার বিহেভিয়ারের কোনো জায়গাতে সেই জিনিসটা পাইছে, এই কারণে আপনার অ্যাডটা দেখাইতেছে। এবার যদি দেখেন ক্লিক করেন এদিকে, এদিকে দেখবেন আপনার পুরো ডাটা দিয়ে দিতেছে যে আপনার অ্যাক্টিভিটি, আপনার অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটি, যে তারা অ্যাডভার্টাইজার যে কাজটা করছে, অ্যাডভার্টাইজার কি করছে 18+ যারা আছে তাদেরকে অ্যাডটা টার্গেট করছে। এরপরে লোকেশন দিছে বাংলাদেশ। এরপরে কি করছে, এদিক থেকে যদি আবার বেরোই ইউর অ্যাক্টিভিটি যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন আপনার ইন্টারাকশন গুলো এদিকে দেখা যাচ্ছে যে আপনি কি কি করছেন, কি কি কারণে আপনার এই অ্যাডটা দেখানো হইতেছে। এটা বুঝতে পারছেন? এই বিষয়টা আমরা কখন কাজে লাগাই? এই বিষয়টা আমরা তখন কাজে লাগাই যখন আমরা অ্যাডটা চালাই, আমরা যখন বুঝি না যে আসলে আমার এই অ্যাডটা কারে দেখানো দরকার। ধরেন এমন কোনো একটা প্রোডাক্ট পাইছেন যেই প্রোডাক্টটা আপনি জানেন না কারে দেখাইতে হবে, তখন ওই প্রোডাক্ট রিলেটেড যারা অ্যাড চালাইছে তাদের যে পেজগুলো আছে ওই পেজগুলোতে যাবেন। পেজগুলোতে গেলে আপনার কাছে ওই পেজের অ্যাডগুলো আসা শুরু করবে। ওই পেজের অ্যাডে গেলে তখন আপনি এরকম হয় আই এম দিস সিং দিস অ্যাড এর ভিতরে ক্লিক করবেন। অ্যাডের ভিতরে ক্লিক করলে বুঝতে পারবেন তারা কি টার্গেট করতেছে আর কোন ধরনের মানুষের টার্গেট করতেছে। তখন আপনার টার্গেটিংটা অনেক নিশ হয়ে যাবে বা একটু ব্রড করে আপনি টার্গেটিংটা করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন এই যে হোস্ট নিয়ে এদিকে আমি দাঁড়ায় রয়েছি, আমি এদিকে কিছুক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি না এই অ্যাডটাতে, এটা কিন্তু অ্যাড, ওটা ছিল পোস্ট, এটা হচ্ছে অ্যাড। পোস্টের ক্ষেত্রে একরকম, অ্যাডের ক্ষেত্রে একরকম, কিন্তু অ্যালগোরিদম সেম কাজ করে। এখন আমি মনে করি এই জায়গাতে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, অন্য 10টা মানুষ দাঁড়ায়নি, আমি দাঁড়াইছি মানে এটা হচ্ছে আমার দরকার, ফেসবুক ধরে নিবে এই জিনিসটা আমার দরকার। ধরেন আপনারা এদিকে আপনারা সবাই এই অ্যাডটা দেখছেন, আপনারা কেউ এটা দাঁড়ান নাই, আপনারা বুঝেন না, আমি স্ক্রল করে গেছেন, কিন্তু আমি এই অ্যাডটা দেখছি, এই অ্যাডটা দেখে আমি দাঁড়াইছি। বুঝতে পারছেন? তো আপনাদের তুলনায় আমি হচ্ছি পটেনশিয়াল কাস্টমার ফেসবুকের কাছে, আমার এই জিনিসটা আবার দেখা বেশি, কারণ আমি এই জায়গাতেও সময় দিছি। এটা বুঝতে পারতেছেন? এবার যদি ধরেন আমি এদিকে লাইক দেই, কমেন্ট করি, শেয়ার করি, তখন সে আরো বেশি বুঝতে পারবে যে সে আসলে একজন পটেনশিয়াল কাস্টমার। আমি যদি লাইক দেই, সে এই লাইক বা কমেন্ট বা শেয়ার বা যাই হোক আপনি যে রিয়াকশনই দেন এদিক থেকে, ওই রিয়াকশন অনুযায়ী আপনারে পরবর্তী সময় অন্যান্য ডোমেন হোস্টিং সেল করে এরকম মানুষদের বা ওই রকম অ্যাড গুলো আপনার সামনে নিয়ে আসবে। এটা বুঝতে পারতেছি আমি? বুঝতেছেন আমার কথা? যদি না বুঝেন আমরা বললেন। এই যে অ্যাড গুলো দেখতেছেন, এই অ্যাড গুলো আসলে দেখে কেমনে এটা তো জানতে হবে, যে আমার এই কেন এই অ্যাডটা দেখাইতেছে, আমার তো অন্য অ্যাড দেখাইলেও পারতো, কেন আমার এই অ্যাডটা দেখাইতেছে? একটা রিজন হইতে পারে আমি ওদের ওয়েবসাইটে গেছি, ওদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে, ওরা ওই পিক্সেলের মাধ্যমে আমার অ্যাড দেখাইতেছে। কিন্তু ইনিশিয়ালি আপনাদের যে জিনিসটা জানতে হবে, এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা যদি আমরা একটু দেখি, মোর প্রেজেন্ট, দেখেন এদিকে ধরুন আপনি একজন ইউজার, আপনার বয়স 25, ঠিক আছে? আপনি ইন্টারেস্ট আছেন কিসে কিসে? ডিজিটাল মার্কেটিং এ, স্পোর্টসে, ফুডে, ঠিক আছে? এখন এই যে তিনটা জিনিস আপনি ইন্টারেস্টেড আছেন, আপনার লোকেশনটা কই আছে? ঢাকায়। এখন তিনজন অ্যাডভার্টাইজার আছে, অ্যাডভার্টাইজার কি আর মার্কেটার কে, এই জিনিসটা বুঝেন? অ্যাডভার্টাইজার কারা, মার্কেটার কারা? ধরেন কুমিল্লা আইটি তাদের অ্যাড চালায়, ঠিক আছে? উনি হচ্ছে অ্যাডভার্টাইজার, আর কুমিল্লা আইটির অ্যাড গুলো আমি চালাই, আমি হচ্ছি মার্কেটার। এটা বুঝতে পারছেন? যে অ্যাড চালায় সে হচ্ছে মার্কেটার, আর যে অ্যাডটা চালানোর জন্য দেয় সে হচ্ছে অ্যাডভার্টাইজার। এখন ধরেন এটা হচ্ছে আরং, সরি এটা তো আরং হইব না, এটা মনে করেন কুমিল্লা আইটি, এটাও ধরেন কুমিল্লা আইটি, এটা ধরেন বিসিবির কোনো একটা অঙ্গ প্রতিষ্ঠান স্পোর্টস নিয়ে যেত, ঠিক আছে? এখন ধরেন তিনোটাই ধরেন আপনার কোর্স সেল, একজন দুইজন কোর্স সেল করতেছে, একজন স্পোর্টস রিলেটেড
প্রোডাক্ট সেল করতেছে, ঠিক আছে। এখন ধরেন আমি আর যে প্রথম যে অ্যাডভার্টাইজার আছে, আমি মার্কেটার বলতেছি না, এদিকে অ্যাডভার্টাইজারই বলতেছি, ঠিক আছে। যেহেতু প্রথম অ্যাডভার্টাইজার যিনি আছে, ওনার টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করবে। ওনার টার্গেট হচ্ছে এজটা হবে 18 থেকে 35, আর লোকেশন হচ্ছে ঢাকা। দ্বিতীয় যিনি আছে, ওনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, উনি হচ্ছে 20 থেকে 30 টার্গেট করছে সারা বাংলাদেশ, ঠিক আছে। তৃতীয় যিনি আছে, উনি স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট সেল করে, ওনার এজ হচ্ছে 18 থেকে 26, ওনার লোকেশন কোথায়? ঢাকায়। এখন একটা জিনিস খেয়াল করেন, এজ হচ্ছে 18 থেকে 35, 20 থেকে 30, 18 থেকে 26, ওনার এজ কত? 25। উনি কি তিনজনের ভিতরে আছে না? ওনারা এই তিনজন অ্যাডভার্টাইজার যে টার্গেটটা করছে, যে ডিজিটাল মার্কেটিং স্পোর্টস, এই যে তিনটা জিনিস ওনার ভিতরে আছে না? এরপরে ধরেন উনি বাংলাদেশে টার্গেট করছে, উনি ঢাকায় টার্গেট করছে, উনি বাংলাদেশে করছে, উনি ঢাকায় করছে। ঢাকা বাংলাদেশ, ঢাকা কি বাংলাদেশের বাইরে? তো যেহেতু বাংলাদেশের ভিতরে দিছে, তো উনি এই অ্যাডগুলোতে সবগুলো অ্যাডে টার্গেট হবে না? এখন এই যে টার্গেটটা হবে, ওনারে কি তিনটা অ্যাড একসাথে দেখাবে? কি মনে হয় আপনাদের? আপনারা কোনো সময় তিনটা অ্যাড একলগে কোনো সময় দেখেন একসাথে? তিনটা অ্যাড কোন সময় দেখছেন? তিনটা একসাথে? তিনটা অ্যাড হয়তো তিনবারে দেখছেন, ঠিক না? এই যে অ্যাডগুলো দেখছেন, কিভাবে দেখছেন? এদিকে হচ্ছে বিডিং এর খেলা হয়, এদিকে হয় অ্যাড অপটিমাইজেশনের খেলা, এদিকে হয় অ্যাড কোয়ালিটির খেলা। যার অ্যাড কোয়ালিটি যত বেশি ভালো, যার অ্যাড স্কোর যত বেশি ভালো, তার অ্যাডটা সবার আগে দেখাবো না। উনি কিন্তু মানুষ একজনই, মুরগি কিন্তু একটাই, কিন্তু জবাই করার মানুষ তিনজন। ভিডিও বুঝতে পারতেছেন? জবাই করবো তিনজন, কিন্তু মুরগি একজনই। এখন কে আগে জবাই করবো, এটা হচ্ছে ফ্যাক্ট। এদিকে কম্পিউটার, এই দুজনই তো কম্পিউটার, উনিও ডিজিটাল মার্কেটিং সেল করতেছে, উনিও ডিজিটাল মার্কেটিং সেল করতেছে। দুইজন কম্পিটিটর, কে আগে ওনারা অ্যাকোয়ার করবে, এটা হচ্ছে আমার ব্যাক এন্ডে যে ডলার স্পেন্ড আছে, আমার যে লাইক কমেন্ট শেয়ার আছে, আমার যে ইন্টারঅ্যাক্টিভিটি আছে পেজের ভিতরে, ওইটার উপরে ডিপেন্ড করবে আমার অ্যাড কোয়ালিটি। কারণ অ্যাড কোয়ালিটি বিষয়টা কেমনে কাজ করে, আসেন আমরা একটু দেখি। ফেসবুক অ্যাড কোয়ালিটি, এই জিনিসটা যদি বুঝতে পারেন, ফেসবুক অ্যাডের 80% জিনিস বুঝতে পারবেন। এটা বুঝতেছেন না, ফেসবুক অ্যাড বুঝতেন না, আজীবনে মুখস্থ অ্যাড চালাই যাবেন। আপনি প্রবলেম হইতেছে, আপনার ক্লায়েন্টের প্রবলেম হইতেছে, আপনি ক্লায়েন্টের প্রবলেমের সলিউশন দিতে পারবেন না যদি এই রেশিও না বুঝেন। আপনি তো ধরেন ক্লায়েন্ট বলছে আমার সেল আসতেছে না, সেল কেন আসতেছে না? আপনার কোন জায়গাটায় সমস্যা? কোন বিডিং এর সমস্যা? না এস্টিমেটেড অ্যাকশন রেটের সমস্যা, না ইউজার ভ্যালুতে সমস্যা? কোন জায়গায় সমস্যা, এটা আপনার বুঝতে হবে। আপনি যদি ওই জিনিসটা বুঝতে পারেন, আপনি সমস্যা সমাধান করতে পারেন। এবার আসেন, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। আজকের পুরো ক্লাসে এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। কোনো কিছু বুঝেন না বুঝেন, এই জিনিসটা বুঝেন। বিষয়টা ক্লিয়ার? দেখেন, অ্যাডভার্টাইজার বিট এই জিনিসটা কি? আপনি কত ডলার স্পেন্ড করতেছেন, আপনার অ্যাডের বিপরীতে কত ডলার স্পেন্ড করতেছেন। এই যে এর আগে দেখে আসি তিনজন অ্যাডভার্টাইজার আছে, তিনটা অ্যাডভার্টাইজার কত ডলার স্পেন্ড করতেছে, বুঝতে পারছেন? যদি কেউ $1 করে, দ্বিতীয় জন $2 করে, তৃতীয় জন $3 করে, আপনারা বলেন কোন অ্যাডটা সর্বপ্রথম দেখাবে? ওটা $3 যেটা। কেন বেশি দেখাবে? কারণ ওনার স্পেন্ডিং লিমিট বেশি, ডেইলি স্পেন্ডটা বেশি। এবার দেখেন অ্যাকশন রেটটা কি? অ্যাকশন রেট হচ্ছে আপনার যে কন্টেন্টটা দিছেন, ওই কন্টেন্টের ভিতরে মানুষ কতটা রিলেট ফিল করতেছে। মানে আপনি যে কন্টেন্টটা পাবলিশ করছেন বা অ্যাডের ভিতরে দিছেন, ওই অ্যাডটা কত বেশি রিলেটেবল বা কত বেশি কানেক্ট করতেছে। আপনার যদি মনে হয় যে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, পরবর্তী একটা স্লাইড আছে, জিনিসগুলো এদিকে বুঝতে পারবেন। দেখেন সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে আপনার যে অ্যাডটা আছে ওই অ্যাডটার ভিতরে মানুষ কত বেশি ক্লিক করতেছে। এনগেজমেন্ট, আপনার যে অ্যাডটা আছে ওইটার ভিতরে মানুষ কেমন লাইক ফলো শেয়ার করতেছে। আপনার যে অ্যাডটা আছে এই অ্যাডের ব্যাকএন্ডে অ্যাডের রিলেভেন্সি কেমন। অ্যাড রিলেভেন্সি বলতে কি বুঝাইতেছি, আপনার যে অ্যাডটা আছে, আপনি যে অ্যাডটা দিতেছেন, ধরেন ডিজিটাল মার্কেটিং অ্যাড, যে ডিজাইনটা করছেন, যে ক্যাপশনটা লিখছেন, ওই ক্যাপশন আর ডিজাইন ফেসবুক নিজে আগে ব্যাকএন্ডে রিড করবে। রিড করার পরে সে দেখবে রিলেভেন্সি কেমন, যে এই রিলেভেন্সি মানুষ তার কাছে আছে কিনা। এই যে কিছুক্ষণ আগে বললে আসছে আপনার বিহেভিয়ার হলে আপনি সারি সারি সাজাবে, ওই সারির সাথে ট্র্যাক করবে যে আপনি যে ডিজাইনটা করছেন, আপনি যে ক্যাপশনটা লিখছেন, ওই ক্যাপশন বা ডিজাইনের দেওয়ার মতো কোনো তার কাছে ক্লায়েন্ট আছে কিনা বা অডিয়েন্স আছে কিনা। যদি অডিয়েন্স থাকে, সে ওই অডিয়েন্সে দেখাবে। এখন এই যে রিলেভেন্সিটা আছে, রিলেভেন্সিটা কি করে, 1 থেকে 10-এর ভিতরে কাউন্ট করে। মানে ফেসবুক কাউরে হতাশ করে না, আপনারা শূন্য দিবে না কোনো সময়।
আপনার ধরেন একদম অ্যাড রিলেভেন্সি নাই, আপনার ডিজাইন খুবই বাজে, ঠিক আছে, আপনার কন্টেন্ট খুবই বাজে, আপনার এক দিবে, সর্বনিম্ন এক দিবে। কারণ আপনার কন্টেন্ট খুবই রিলেটেবল, মানে আপনার যে কম্পিউটার আছে তার থেকেও রিলেটেবল, আপনার 10-এ 10 দিবে, ঠিক আছে, তার থেকে আপনার যার যে কম্পিউটার আছে তার থেকে একটু কম 9 দিবে, 8 দিবে, 7 দিবে, 6 দিবে, 5 দিবে, এরকম দিবে, কিন্তু আপনার কোনো শূন্য দিব না। এটা বুঝতে পারছেন? অ্যাড কোনো সময় এরকম হবে না যে অ্যাড রান করছেন, অ্যাড কাজ করতেছেন, অ্যাড আজকে হোক, কালকে হোক, 2 দিন পর হোক, আজকে মানে 5 দিন পর হোক অ্যাড কাজ করবে, কিন্তু ওই বিডিং এর যে ফ্যাক্টরটা আছে, বিডিং এর ফ্যাক্টরের কারণে আপনার অ্যাডটা হয় প্রথম দিকে ভালো কাজ করে বা পরের দিকে ভালো কাজ করে। এটা বুঝতে পারতেছেন? এবার দেখেন, হাউ রিলেটেবল অ্যান্ড এঙ্গেজ ইউর অ্যাডস কম্পেয়ার টু আদার্স টার্গেটিং সেম অডিয়েন্স, এই জিনিসটাই বলতেছি, আপনার কম্পিটিটর থেকে কতটা এঙ্গেজিং আপনার কন্টেন্টটা, যত বেশি এঙ্গেজিং হবে আপনার ডলার কম হইলেও ওইটার সামনের দিকে যাবে। এই যে আপনারা বললেন $3 যে দিবে তারটা বেশি দেখাবে, বিষয়টা আসলে এমনি কাজ করে না। আপনি যখন দেখবেন যে এদিকে আপনি বিডিং দিয়েছেন $3, আপনার এদিকে রিলেভেন্সি আছে ধরেন ধরেন 5, আর এদিকের ইউজার ভ্যালুটা কি, কাস্টমার এক্সপিরিয়েন্স। এই যে আমরা বলি আপনি মেসেজটা অনেক বেশি দেন, মেসেজের টাইম রেশিওটা কমায় আনেন, আপনি ক্লায়েন্ট অনেক সুন্দর করে কনভিন্স করেন, আপনি কমেন্টগুলো রিপ্লাই করেন। আরো যদি ক্লিয়ার বুঝতে চান পরের স্লাইডে যান, পরের স্লাইডে গেলে সুন্দর করে লেখা আছে আপনার অ্যাড কোয়ালিটি, এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখায় আসছে আপনার অ্যাডে কেউ স্প্যাম রিপোর্ট বাড়তেছে কিনা, রিপোর্ট করতেছে কিনা, হাইড করতেছে কিনা, এই বিষয়গুলো আপনার যে ক্লিক আছে, ক্লিক করে ডোন্ট লাইক দিতেছে কিনা, যত আমাদের ডোন্ট লাইক দেওয়া যায় না, আগে ফেসবুকে ডোন্ট লাইক দেওয়া যেত, এই যে ডোন্ট লাইক দিতেছে কিনা, এই বিষয়গুলো আপনার অ্যাড কোয়ালিটির উপরে ইফেক্ট পালায়। এই যে ইউজার ইয়ার বিষয় যেটা, এই যে আপনার ইউজারের যে বিষয়টা, ইউজার ভ্যালুটাতে কি করতেছে, আপনি কোনো কিছু ডিসলাইক করতেছেন কিনা, মানে ওই কন্টেন্টারে আপনি ডিসলাইক করতেছেন কিনা, আপনি ওইটাতে রিপোর্ট করতেছেন কিনা, আপনি ওইটা হাইড করতেছেন কিনা। যদি আপনি হাইড করেন, ঠিক আছে, ওই হাইড করলে ওই অ্যাডের উপরে এফেক্ট করে। আপনার কন্টেন্ট যদি এমন হয় যে হাইড না করে মানুষ, এটাতে স্প্যাম রিপোর্ট না মারে, কোনো ধরনের অ্যাডার টাইপ কোনো রিপোর্ট যাতে না মারে, যদি রিপোর্ট করে আপনার ওই অ্যাডস ম্যানেজারের ভিতরে দেওয়াও সমস্যা হইতে পারে। এটা বুঝতে পারতেছি আমি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? তিনটা বিষয় বুঝতেন? এবার দেখেন, আপনার ধরেন বিট করতেছেন আপনি $1 পার ডে, $1, ঠিক আছে, আপনি এস্টিমেটেড অ্যাকশন রেটের মানে 1 থেকে 10-এর ভিতরে ধরেন আপনার স্কোর আছে 8, ধরলাম আপনার ডিজাইন সব ঠিক আছে, আপনার কোনো ধরনের রিপোর্ট নাই, কোনো ধরনের স্প্যাম নাই, আপনার কোয়ালিটি খুব ভালো, আপনার পেজের কোয়ালিটিও ভালো, সবকিছু অপটিমাইজ করা আছে, আপনি এদিকে ধরেন পাইলাম 8, তাহলে আমার কত হইতেছে, এদিকে হচ্ছে আপনার 1, এদিকে হচ্ছে আপনার 8, 8 একে 8, আর এদিকে হচ্ছে 8, 8 দুগুণে 16, ঠিক আছে। এখন ধরেন আপনার যে কম্পিটিটর আছে, ওনার এদিকে হচ্ছে 10, ওনার এদিকে বিডিং হচ্ছে 2 বা ধরেন 5, 5 দুগুণে 10, সরি এদিকে 10 আছে 50, আর এদিকে আছে ধরেন আপনার আরো 10, তো ওনার কত হলো কোয়ালিটি স্কোর, এদিকে হচ্ছে আপনার 50 আর এদিকে হচ্ছে 10, 60। এই কোয়ালিটি স্কোরটা সবসময় 100-তে কাউন্ট করা হয়, ফেসবুক এটার কততে কাউন্ট করে, 100-তে। 100-তে আপনি 80-90ও থাকতে পারেন, 100-তে আপনি 16-17ও থাকতে পারেন। এখন কোন সময় 16-17 থাকলেও অ্যাড দেখাবে, কোন সময় 100-তে 90 থাকলে অ্যাড দেখাবে। ধরেন আপনার ক্লায়েন্ট, আপনার যে কম্পিউটার আছে, ওনার অ্যাড রিলেভেন্সি হচ্ছে 90 বা অ্যাড কোয়ালিটি হচ্ছে 90, ঠিক আছে, বা আমি 10 হিসাব করি, ধরেন 10-এ 9, আর আপনার কোয়ালিটি স্কোর হচ্ছে 10-এ 5। এখন আপনার অ্যাডটা তখন দেখাবে যখন 10-এর 9 এর অ্যাডটা অফ হয়ে যাবে, তখন আপনার অ্যাডটা দেখানো শুরু করবে, মানে আপনার অ্যাডটা ফিডে যাওয়া শুরু করবে। এটা বুঝতে পারছেন? যখন ওনার অ্যাড বাজেট শেষ হয়ে যাবে, মানে ওনার ডলার স্পেন্ড অফ হয়ে গেছে, ওনার অ্যাড অফ হয়ে গেছে, তখন আর আপনার অ্যাডগুলো কাজ করা শুরু করবে। বুঝতে পারতেছেন বিডিংটা কেমনে কাজ করে? এটা কিন্তু অকশন বিডিং, এটা কিন্তু ওই যে রিজার্ভেশন বিডিং না। আমি যেটা দেখাইতেছি এটা অকশন বিডিং। ওই যে আমরা প্রথমে অ্যাড ম্যানেজার খুললে প্রথমে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অকশন, মানে এটা বলে বিডিং টাইপ, বিডিং টাইপ হচ্ছে অকশন থাকে একটা, আর একটা হচ্ছে রিকমেন্ডেড রিজার্ভেশন, এটা হচ্ছে অকশন টাইপ, মানে অকশন করতেছে কারটা আগে যাবে কারটা পরে যাবে। এখন আপনি দেখেন টোটাল ভ্যালু যদি আপনার 100-তে 80 থাকে, এটাই সবচেয়ে বেশি, তাহলে আপনার অ্যাডটা সবার আগে দেখাবে, মানে ফিডে সবার আগে যাবে, কারণ ফিড তো একটাই, ফিড কি আমার দুইটা, ফিড তো আমার দুইটাও না তিনটাও না, ফিড আমার একটাই, তো একটা ফিডের ভিতরে সবাই যুদ্ধ করতেছে আগে যাওয়া। এখন ধরেন আপনার এই এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো না, আপনার পেজের কোয়ালিটি ভালো না, আপনার পেজের ভিতরে স্প্যাম আছে, বা আপনার পেজের ভিতরে কোনো রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন থাকলে অ্যাড চালানো যায় না। তারপর ধরেন এই রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন থাকার পরও কিছু রেস্ট্রিকশন অ্যাড চালানো যায়, ধরেন ওই রেস্ট্রিকশন গুলোর কারণে আপনার এদিকে
এই দুইটার অবস্থা ভালো না। আপনি এদিকে ধরেন $10 দিয়ে দিচ্ছেন, আপনি জানেন আপনার কম্পিউটার $5 চালায়, আপনি দিচ্ছেন আমার এটা সামনে যাক $10 দিয়ে দিচ্ছেন, লাভ হবে না। আপনার এদিকে এই দুইটা যদি ঠিক না থাকে, আপনার এদিকে যতই বিডিং বাড়ান কোনো কাজ হবে না। ভিডিও বুঝতে পারতেছেন? একটা জিনিস সবসময় দেখবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টরা বলবে যে আমার রিচ হইতেছে না, আমার সেলস আসতেছে না। আপনার আপনি হয়তো আরো কয়েক জায়গাতে কোর্স করবেন, কোর্স করে শিখাবে যে যখন সেলস হবে না তখন বিডিং বাড়াই দেন, মানে ডলার স্পেন্ড বাড়াই দেন। এখন আপনি যদি এই জিনিসটা মাথায় থাকে, আপনি যদি কন্টেন্টটা দেখেন, আপনি কি জীবনে বিডিং বাড়াবেন না কন্টেন্ট ঠিক করবেন? কোনটা করবেন? কন্টেন্ট ঠিক করতে হবে। কন্টেন্ট ঠিক করতে হবে, পেজ অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্স, পেজের ভিতরে মানুষ সাথে আসতেছে, তার এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করতে হবে। তখন আপনি কম ডলারেও আপনি ভালো মানুষের কাছে যাইতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওই সবার মতো বা অন্য ইয়ারের মতো মার্কেটারের মতো সেল হইতেছে না, বস $5 বাড়াই দেন, $5 বাড়াই দিয়েছেন, আপনার ওই বসের টাকা যাইতেছে, কিছুই হইতেছে না, মাঝখান দিয়ে ডলারটি স্পেন্ড হইতেছে, কিন্তু আপনার এই জায়গা দুটো চেঞ্জ করতেছেন না, কাজ হবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এই তিনটা জিনিস যদি ঠিকঠাক থাকে, আপনার অ্যাড ভালো কাজ করবে। তিনটা জিনিস ঠিক নাই, আপনার অ্যাড কাজ করবেন। এটা বুঝাইতে পারছি? কোনো ডাউট আছে এটা নিয়ে? এবার আসেন, আমরা যে একটা অ্যাড চালাই, আমরা প্রথম 500 জন পর্যন্ত একটা অ্যাডটা দেখি। আপনি দেখবেন যে আপনারা যখন প্রথম দিকে অ্যাড চালাবেন, আর এই ক্লায়েন্ট যদি নতুন হয়, মানে একদম নতুন ক্লায়েন্ট, জীবনে অ্যাড চালায় নাই, বা যে অ্যাড চালাইছে কিন্তু উনি ধৈর্য শক্তি কম, ওনারা কি করবো জানেন? অ্যাড একটা অ্যাক্টিভ হয়েছে না ভাই, সেল হয় না, মানে সেল আসে না, মেসেজ আসে না, সেল আসে না, এরকম মেসেজ দিয়ে আপনার জ্বালায় মেরে দিব। তখন আপনি কি করবেন? সুন্দর করে ওনার মেসেজে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে মিউট করে ফেলে রেখে দিবেন। কারণ কি, আমরা যতক্ষণ পর্যন্ত 500 জনের রিচ না করি, একটা অ্যাড যতক্ষণ না 500 জনের রিচ না করে, ওই 500 জন পর্যন্ত, এদিকে লেখা আছে রিলেভেন্সি স্কোর, আপনার যতক্ষণ না 500 জনের রিচ করতেছে, ফেসবুক আপনার রিলেভেন্সি স্কোর দিতে পারেন না, বা আপনার অ্যাড কোয়ালিটি দিতে পারেন। ওই 500 জনের ভিতরে যদি আপনি লাইক কমেন্ট ভালো আনতে পারেন, কোনো ধরনের নেগেটিভ ইমপ্রেশন মানে স্প্যাম না হয়, কোনো ধরনের রিপোর্ট না হয়, খুব ভালো যদি অ্যাডটা চলে, ওই 500 জনের ভিতরে যদি মেসেজ দেওয়া শুরু করে, তখন দেখবেন যে আপনার এই যে কোয়ালিটি, অ্যাড স্কোরের কোয়ালিটি আছে, আপনার রিচটা অনেক ভালো হবে, আপনার ইমপ্রেশনটা অনেক ভালো হবে। ইমপ্রেশন ভালো হচ্ছে কেমনে বুঝবেন? ইমপ্রেশন ভালো হইতেছে, ইমপ্রেশন ডাবল হতে পারে, ডাবলের বেশি যদি চলে যায়, 3 গুণ 4 গুণ হয়ে যাইতেছে, তখন বুঝবেন যে আপনার অ্যাডে সমস্যা আছে। আমরা যে এত অ্যাড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বললাম এতক্ষণ, এই অ্যাড কোয়ালিটির সংখ্যা কিন্তু আমরা কোনো জায়গায় দেখতে পারি না। গুগলের অ্যাডে দেখতে পারি, কিন্তু ফেসবুক অ্যাডের কোনো জায়গায় দেখা যায় না। ফেসবুক অ্যাডটা কিভাবে বুঝতে হয়? ওই অ্যাডের ইনসাইট দেখে বুঝতে হয় যে আমার অ্যাডটার কোয়ালিটি ভালো আছে নাকি অ্যাডটার কোয়ালিটি খারাপ হইতেছে। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আপনার এরকম হইতেছে যে আপনি জানেন $1 আপনার পেজটা 2000 মানুষের রিচ করতে পারে, রেগুলার 2000 মানুষ রিচ করে, কিন্তু কোনো একটা স্পেসিফিক অ্যাডে সে 2000 মানুষ অ্যাডটা রিচ করতে পারতেছেন, তখন আপনি কি বুঝবেন? আপনার অ্যাডে সমস্যা আছে। এটা বুঝতে পারতেছেন? সমস্যা হচ্ছে এটা বুঝতে। যদি সমস্যা হয় এই জায়গাটা পড়বেন ভালো করে, ওই স্লাইডটা দেখবেন আর ওই সামনের অপর সাইডের স্লাইডটা পড়বেন, দেখবেন আর পড়বেন, দেখবেন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এই জিনিসটা পুরোপুরি থিওরি একটা জিনিস। থিওরি কেন? আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, তখন এই জিনিসটা বুঝাইতে হবে যে আসলে ফেসবুক এটা কাজ করে কিভাবে, ফেসবুকের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, আপনার অ্যাডটা কিভাবে রিলেভেন্ট করতে পারে। এটা বুঝতে পারতেছি? এই জিনিসটা কোনো ডাউট আছে? 500 জনের রিচ করা, যদি সমস্যা থাকলে বলেন, সামনের দিকে যাবো পরে। সমস্যা নাই? আপনার সমস্যা আছে? বুঝতেছেন? শিওর তো? এখন এই যে তিনটা জিনিস আপনাদেরকে বলা হলো, এই তিনটা জিনিস মুখস্থ থাকতে হবে, এটা কোনো সময় কাজে লাগবে না ভাই। মানে এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা কোনো সময় কাজে লাগবে না। আপনি ফেসবুকের যে ডকুমেন্ট গুলো আছে, ফেসবুক হাউ টু ওয়ার্ক ফেসবুক লেগে যদি সার্চ করেন, বা ফেসবুক অ্যাড, হাউ টু ওয়ার্ক ফেসবুক অ্যাড, আপনি যখন ওই ফেসবুকের ইয়েগুলো পড়বেন, ডকুমেন্ট গুলো পড়বেন, তখন দেখবেন যে এরকম একটা, এটা ফেসবুক ডকুমেন্টারি, আমি স্ক্রিনশট নিয়ে আইডিয়া বসাই দিয়েছি। ঠিক আছে, তো ওই যে ওই দিক থেকে আমি এই জিনিসটা আইনা বসাইছি, আপনারা ওই জায়গাতে সেম জিনিসই পাবেন। তো ফেসবুক ব্যাকএন্ডে কাজটাই করে এইভাবে। আমার কথাটা বুঝতে পারছেন? এবার একটা বিষয় আছে, এটা যতটা ইম্পর্টেন্ট, ওই এখন যে জিনিসটা বলবো ওইটা এতটা ইম্পর্টেন্ট না, বাট
আপনাদের জেনে রাখার জন্য জাস্ট বলতেছি যে আপনার এই যে অ্যাডগুলো আপনি চালাইতেছেন, আপনার যে এতগুলা অ্যাডভার্টাইজার বা আপনার যে এতগুলা কম্পিটিটর আছে, কার থেকে কিভাবে ফেসবুক ডলারটা কাটে, এটা একটা জানার দরকার আছে না যে ফেসবুকের ডলারটা কাটে কিভাবে, এটা তো জানার দরকার আছে। এই যে এদিকে যে আপনি স্লাইডটা দেখতেছেন, এই স্লাইডটা যে আসলে মানে একদম ফেসবুক দ্বারা নাজিল, এর আগে স্লাইডগুলো যেগুলো ছিল এগুলো ফেসবুক দ্বারা নাজিল ছিল, ঠিক আছে? এটা যে ফেসবুক দ্বারা নাজিল আমি এটা বলতেছি না, এটা হচ্ছে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন মার্কেটাররা এটা রিসার্চ করে এই একটা জায়গায় আসছে যে ফেসবুক এই স্টাইলের ডলারটা কাটে। আমার কথা বুঝতে পারছেন যে কারে কত ইমপ্রেশন দিবে। ফেসবুক দুই ভাবে আপনার থেকে ডলার নেয়, একটা হচ্ছে ইমপ্রেশন বেসিস ডলার নেয়, আরেকটা হচ্ছে ক্লিক বেসিস ডলার নেয়। ক্লিক বেসিস কখন নেয়? ধরুন আপনি ওয়েবসাইটে কনভার্ট করে নেন, ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করতেছেন, তখন হচ্ছে আপনি ক্লিক করে নিয়ে যান। আর ইমপ্রেশন কখন করি? এঙ্গেজমেন্ট টাইপ যেসব পোস্টগুলো আমরা করি না, এগুলো সব হচ্ছে ইমপ্রেশনের উপরে কল। আমরা যদিও রিচ কাউন্ট করি, কিন্তু আসলে আলটিমেটলি ফেসবুক কাউন্ট করে কোনটা? ইমপ্রেশন। আপনি যত বেশি ইমপ্রেশন করতেছেন আপনার তত বেশি ডলার কেটে নেবে। আপনার যদি আমি ধরেন আপনার একবার করে আমি ইমপ্রেশন দেখা যাচ্ছে, একবার করে আপনার অ্যাডটা দেখা যাচ্ছে, কিন্তু ফেসবুক আপনার 3 বার 4 বার করে দেখাবো, কারণ ও যতবার দেখাবো তত বেশি আমার থেকে ডলার কেটে নিতে পারবে। তো ফেসবুক কয় ভাবে ডলার কাটে? কি কি? ইমপ্রেশন বেসিস আর ক্লিক বেসিস। ভিডিওটা ক্লিয়ার? এগুলো মনে থাকবো। আচ্ছা, এবার দেখেন এদিকে আমার কয়টা অ্যাডভার্টাইজার আছে? পাঁচটা অ্যাডভার্টাইজার আছে, ধরেন 5টা কোম্পানি আছে এদিকে। হ্যাঁ, প্রথম কোম্পানি কত বিট করছে? $1 বিট করছে। এরপর হচ্ছে কস্ট বি, ওনার যেহেতু $1 বিট করছে, উনি কিন্তু $1ই ফেসবুক কাটবে। ঠিক আছে, এদিকে কোনো বললাম এই যে নিচের যে চারটা আছে এই চারজন কেউ নাই। প্রথমজন চিন্তা করার সময় চিন্তা করেন যে প্রথম নিচের যে চারজন আছে ওরা কেউ নাই, ঠিক আছে? তো মনে করেন মার্কেটে একমাত্র আমিই আছি, তো আমি ফেসবুকে $1 দিলে ফেসবুক কি আমার থেকে বেশি টাকা কাটতে পারবে? ব্যাটের টাকা কিন্তু আলাদা, ব্যাটের টাকা দিয়ে হিসাব করেন না, ব্যাটের টাকা আলাদা। এটা বিডিং এর কথা আপনি চিন্তা করতেছেন, বিডিং এর কথা, বিডিং এর এদিকে পুরো যত কথা হচ্ছে সব বিডিং এর কথা চলতেছে। আপনি ধরেন মার্কেটে একজনই আছেন, কত টাকা কাটবে আপনার থেকে? আপনি দিচ্ছেন $1, আপনার কাছে কি $1 বেশি কাটতে পারবে সে? $1 বেশি কাটতে পারবে না। এখন ধরেন আপনার যে বিজনেসটা আছে, আপনার যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্ট রিলেটেড আরো কয়েকজন আছে, তখন আপনার ডলারটা কিভাবে কাটবে? দেখেন আপনার যে আপনি এই ব্যক্তিটা হচ্ছেন, আপনি ধরেন বা অ্যাডভার্টাইজার ওয়ান, উনি অ্যাডভার্টাইজার ওয়ান $1 দিছে, ফেসবুক $1 কাটলো, ভেরি লেস, মানে আপনার ইমপ্রেশন বা ক্লিক আছে ওই ক্লিকটা খুব কম হবে, কারণ ফেসবুকের কাছে এই ধরনের অডিয়েন্সই নাই, কারণ আপনি মার্কেটে আসেনি একজন। আপনার এটা রিসার্চ করে ফেসবুক, এটা ফেসবুক যে অ্যালগরিদম আছে আপনার কন্টেন্ট রিড করবে, রিলেটেবল করবে, করার পরে খুঁজে বাইর করবে, খুঁজে বাইর করার পর এরপরে মানুষকে দেখাবে। তো ওই সব কিছু করতে করতে $1 স্পেন্ড হয়ে যাবে, তখন কি হবে? আপনার ইমপ্রেশনও কম হবে, ক্লিকটাও কম হবে। এটা বুঝাতে পারছি? এবার ধরেন অ্যাডভার্টাইজার 2, সে দিল কত? $2। এখন উপরের জন কত ডলার দিছিল? $1। এখন কাটবে কত ডলার? ফেসবুকের এই নিয়ম অনুযায়ী। এটা কিন্তু ফেসবুকের কথা না, আমি বারবার কইতেছি, এটা কিন্তু ফেসবুক দ্বারা নাজিলকৃত কোনো কথাবার্তা না, এটা হচ্ছে মার্কেটাররা রিসার্চ করে বের করছে। তো ফেসবুক কি করে? আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটর থেকে আপনার যে বিডটা আছে ওই বিডে 0.25% বেশি কাটে। ভিডিও বুঝাতে পারছি? 0.25% বেশি কাটবে, মানে আপনি যদি $1 দেন আর আপনার কম্পিউটার যদি $2 দেয়, তার থেকে কত কাটবে? $1.25 কাটবে। ভিডিও বুঝাতে পারতেছি? এবার ধরেন অ্যাডভার্টাইজার 3, সেও দিল $2। এখন উনিও দিছে $2, উনিও দিছে $2, ওনার থেকে বেশি কাটানোর কোনো রাস্তা আছে? ওনার থেকে বেশি কাটার কোনো রাস্তা নেই। তো ওনার থেকে কি করবে? ওনার থেকে $2 টাইটাই $2 কেটে নেবে, কমে কাটবে $1.01, আর সর্বোচ্চ কেটে নিবে কত? সর্বোচ্চ যত ডলার দিছে তত ডলার কেটে নিবে। এটা বুঝতে পারছি? একটা জিনিস খেয়াল করেন, এদিকে যত দিছে তার থেকে বেশি কাটছে এই জায়গাতে, কেন কাটছে? কারণ ওনার এটা সামনে দেখাবে, কারণ বিটটা বেশি আছে এদিকে, বিট বেশি আছে, বিটের টাকাটাও বেশি কাটছে। এদিকে সমপরিমাণ বিট আছে, সমপরিমাণ টাকা এটা দিছে। বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন $5 দিছে, অ্যাডভার্টাইজার 4 কত দিছে? $5 দিছে। আর $5 দিলে আমরা কত পার্সেন্ট কাটবো? 0.25%। তো 0.25% যদি আমি কাটি তাহলে 1 পয়েন্ট কত টু, আমার আগের যে বিড আছে ওই বিডে $2 দিছে, অ্যাডভার্টাইজার 3 $2 দিছে, তো অ্যাডভার্টাইজার 4 দিছে $5। তো 5 এর যে ডলারটা আছে কার থেকে বেশি কাটবে? অ্যাডভার্টাইজার 3 এর থেকে বেশি কাটবে। তো অ্যাডভার্টাইজার 3 এর
যত ডলার আছে তার সাথে 0.25 অ্যাড করে নিবে, এদিকে 25 হবে, ওই 25 এর সাথে আরো 25 অ্যাড হলে 2.50 হয়ে গেল। এটা বুঝতে পারতেছেন হিসাবটা কার সাথে করতেছে, এই 0.25 এর সাথে, এদিকে 2.25 হবে, ওই 25 এর সাথেই হিসাবটা হইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? ডাউট আছে কিনা এই জায়গাতে? এই জায়গাটা মানুষ একটু কম বুঝে, আপনারা যদি কম বুঝেন আবার কোন আবার শুরু থেকে যাবো, বুঝছেন? আপনি নিচে যাইছেন কেমনে বুঝলেন? আচ্ছা, ধরেন অ্যাডভার্টাইজারে 5 আছে, উনি $6 দিছে, এখন ওনার সর্বোচ্চ কত কাটবে বলেন তো? ওনার নিচে কেউ নাই, ওনার নিচে কোনো কম্পিটিটর নাই, উনি $6 দিছে, ওনার সর্বোচ্চ $6 কাটবে, সর্বনিম্ন $1.01 কাটবে। কেন $1.01 কাটবে? ফেসবুকে আপনি অ্যাড চালাতে গেলে সর্বনিম্ন দিনে $1 স্পেন্ড করতে হয়, এর নিচে আপনি স্পেন্ড করতে পারেন না। আপনার সর্বনিম্ন হয় $1.01 কাটবে, আর সর্বোচ্চ আপনি যত বিট করতেছেন পার ডে ওই বিট ধরে কাটবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? এবার দেখেন ইমপ্রেশন কে কত বেশি পাবে, ওনারটা তো বুঝিয়ে দিলাম, ওনার অডিয়েন্স খুঁজে বের করতে হবে, ওনার অডিয়েন্স খুঁজে বের করতে করতে $1 শেষ। এখন ওনার থেকে ওই ব্যক্তির ডলার স্পেন্ড বেশি, তো ওনার ক্ষেত্রে তো যা রিসার্চ করা করছেই, তো ওনারে যা পাইছে ওইটারে লুকে লাইক অডিয়েন্স করে দেখাই দিব, দ্বিতীয় অ্যাডটাতে দেখাই দিব, ঠিক আছে? এরপর দ্বিতীয় অ্যাডটাতে যারা পাইছে তৃতীয় অ্যাডেও তাদেরকে দেখাই দিব, চতুর্থ অ্যাডে $5 বেশি আছে, এটাতে আরো বেশি মানুষকে দেখাই দিব, ওই রিলেটেড কন্টেন্টে বা ওই রিলেটেড যে ইন্টারেস্ট ডেমোগ্রাফি বিহেভিয়ার যেটা আছে ওইটা ট্র্যাক করে লুকে লাইক করে আরো মানুষ খুঁজে বের করে মোর ইমপ্রেশন দিবে, $6 আছে এটাতে আরো বেশি ইমপ্রেশন দিবে। বিষয়টা ক্লিয়ার? মানে আপনার বিটটা যত বেশি বেশি হবে আপনার তত বেশি উপরের দিকে আপনার অ্যাড গুলো দেখাবে, অ্যাড কোয়ালিটি যত বেশি ভালো হবে আপনার তত বেশি অ্যাড গুলো সামনের দিকে দেখাবে, তত বেশি ফিডে আসবে। বিষয়টা ক্লিয়ার? বড় বড় কোম্পানিরা এত টাকা কেন স্পেন্ড করে তাদের ডিজাইনে, তাদের কন্টেন্টে? কারণ ডিজাইন আর কন্টেন্টটা হচ্ছে মেইন। বিষয়টা বুঝতে পারছেন? আপনি ডিজাইন আর কন্টেন্ট যত বেশি ভালো হবে মানুষ তত বেশি ইন্টারেক্ট হবে আপনার সাথে, যত বেশি ইন্টারেক্ট হবে তত বেশি আপনার ডলার স্পেন্ডটা কমাইতে পারবেন, মানে মার্কেটিং কস্টটা কমাইতে পারবেন, কারণ আপনি ডিজাইনারও টাকা দিতেছেন, কন্টেন্ট ক্রিয়েটরেও টাকা দিতেছেন, এরপর যদি আপনার ডলারেও সমান পরিমাণ টাকা ফালান তাহলে কিন্তু আপনার লস হইতেছে সব ঘুরা ফিরা। কিন্তু আপনি যদি ডিজাইনটা ঠিক করে করেন, আপনি যদি কন্টেন্ট ঠিক করে লেখেন, আপনার এদিকে দুইটা কাজ হয়ে গেল। আমার ওই রুলস অনুযায়ী ফেসবুকের টোটাল ভ্যালু অনুযায়ী বা অ্যাড কোয়ালিটির রুলস অনুযায়ী আপনি যদি দুইটা কাজ ঠিক করে করেন, একটা কাজ আপনার কম হইলেও কোনো সমস্যা নেই, $1 দিচ্ছেন কিন্তু আপনার পেজের কোয়ালিটি অনেক হাই, পেজের রিচ অনেক বেশি, পেজের কোয়ালিটি অনেক ভালো, রিলেভেন্সি অনেক ভালো, আপনার ডলার কম হলেও ওইটা আগে দেখাবে। বিষয়টা বুঝতে পারছেন? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, দেখেন এই জিনিসটা একটু পড়ে নিয়েন, এগুলো আমি বলে ফেলছি অলরেডি, কিছুক্ষণ আগে বললাম যে আপনার পেজটা যে পার্সোনালাইজড, মানে অ্যালগরিদমটা আপনার যে অ্যালগরিদম পার্সোনাল, আপনার যে অ্যালগরিদম হচ্ছে আপনার প্রতিটা মোবাইলের জন্য, প্রতিটা ইউজারের জন্য, প্রতিটা ইউজার আইডির জন্য আলাদা আলাদা অ্যালগরিদম কাজ করে। আপনার যে বিহেভিয়ার আছে ওই বিহেভিয়ার উপরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার যে অ্যালগরিদমটা আছে ওইটা ট্রেন্ড হয়, ঠিক আছে? মানে ট্রেন্ড হয় নিজে নিজে। তো ওই দিয়ে কি কি হিসাবে হয়, আপনি কি ধরনের ট্যাগ করতেছেন, কি ধরনের এঙ্গেজমেন্ট করতেছেন, কি ধরনের ফলো করতেছেন, কি ধরনের মেসেজেস করতেছেন, মেসেজও ট্র্যাক করে কিন্তু। তো ওইটার উপরে আপনার এঙ্গেজমেন্টটাও, মানে আপনার অ্যালগরিদমটা সেট হয়, আপনার কন্টেন্ট, আপনি কি ধরনের ভিডিও দেখেন, কি ধরনের পোস্ট করেন, কি ধরনের লিঙ্কে ক্লিক করেন, ওইটার উপরে আপনার অ্যালগরিদম সেট হয়। আপনার পপুলারিটি, এদিকে হচ্ছে আপনি কি ধরনের মানে জিনিস পছন্দ করেন, কি ধরনের জিনিস দেখলে অ্যাংরি রিয়েক্ট মানেন, কি ধরনের জিনিস দেখলে আপনি লাভ রিয়েক্ট দেন, কি ধরনের জিনিস দেখলে আপনি লাইক রিয়েক্ট দেন, কি ধরনের জিনিস দেখলে কেয়ার রিয়েক্ট দেন, এই রিয়েক্ট গুলো পর্যন্ত তারা ট্র্যাক করে। বিষয়টা বুঝতে পারছেন? আপনারা ফেসবুকটা নিয়ে যত বেশি আপনি ডিপ ইনসাইডে যাবেন না, দেখবেন যে আপনি মানুষের বিহেভিয়ার ধরতে পারেন, জাস্ট আপনি মানুষের মানে পোস্টগুলো দেখলে আপনি বিহেভিয়ার ধরতে পারেন। বুঝতে পারছেন? মানে আপনি একটা জিনিস মানুষের যদি বুঝতে চান, আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট এই জিনিসটা পার্সোনালাইজ অ্যালগরিদম যদি বুঝতে পারেন, অ্যালগরিদমটা যদি বুঝতে পারেন, আপনার অ্যালগরিদমই অ্যাজ এ মার্কেটার আপনার অনেক কিছু বুঝাই দিবে। বুঝতে পারছেন? ধরেন রিলেভেন্সি, এর রিলেভেন্সি বিষয়টা তো অনেকক্ষণ ধরে বললাম যে আপনার পোস্ট টোস্ট কেমন আছে, আপনার কন্টেন্টের সাথে মানুষ কত বেশি, সরি রিলেভেন্সি, এদিকে হচ্ছে মানুষ কত বেশি আপনার ট্রাস্ট করতে পারতেছে, ঠিক আছে? তো আপনার যত বেশি কন্টেন্ট গুলো আপনার রিলেটেবল হবে, যত বেশি আপনার টাচ করতে পারবেন মানুষকে, তত বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, মানুষ তত বেশি আপনার ট্রাস্ট ইস্যু থেকে সরাই নেবে।
বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? কোনো ঝামেলা নাই তো? স্লাইড কিন্তু শেষ, আর আমরা অ্যাডস ম্যানেজারটা একটু দেখব। আসেন, অ্যাডস ম্যানেজার সবাই আছে? কেমনে আছে? আপনারা অ্যাড ম্যানেজার খোলাইছেন? অ্যাড ম্যানেজার তো নাই। অ্যাডস ম্যানেজারের সবচেয়ে সহজ রাস্তা কি? সবচেয়ে সহজ রাস্তা, ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকে এই সাইডে অ্যাডস ম্যানেজার থাকে। আজকে যে অ্যাডস ম্যানেজার দেখবো, এটা হচ্ছে আমরা না বুঝা শুধুই করে যাবো, ঠিক আছে? এদিকে আমরা অ্যাডস ম্যানেজার কোনো কিছু শিখবো না। জাস্ট অ্যাডস ম্যানেজার যে অপশনগুলো আছে ওই অপশনগুলো জাস্ট আমরা একটু পরিচয় হয়ে যাবো। আগামী ক্লাসে আমরা অ্যাডস ম্যানেজারটা নিয়ে একটু ডিপ ইনসাইডে যাবো, ঠিক আছে? আজকে জাস্ট আমরা দেখাইলাম যে ফেসবুকটা কিভাবে কাজ করে, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, অ্যাডটা কিভাবে কাজ করে, বিডিংটা কিভাবে কাজ করে। এটা বুঝতে পারছেন? এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা? বিডিংটা বুঝতে পারছেন? বিডিংটা বুঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা অ্যাড ম্যানেজারে না যাই, বিডিংটা আমরা আগে বুঝি। বিডিং এর কোন জায়গাটা বুঝেন নাই বলেন? এই জায়গা যদি না বুঝেন ভাই, বেস যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা 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 বুঝেন নাই? আচ্ছা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা বুঝেন, নিচেটা না বুঝলেও কোনো সমস্যা নেই। নিচেরটা নিয়ে আসলে আমাদের কোনো কাজ করতে না, কিন্তু এই জিনিসটা যদি আপনি না বুঝেন, আলটিমেটলি ক্লায়েন্টরা আপনি হ্যান্ডেল করতে পারবেন না। ক্লায়েন্টরা কনভিন্স করতে পারবেন শুধু এই কথা রাখবেন। দেখেন, এদিকে আমার টোটাল ভ্যালু আমরা হিসাব করি। ফেসবুক আপনি যখন একটা অ্যাড দেন, ফেসবুক এটারে রিড করে। রিড করার পরে 500 জন পর্যন্ত, সবসময় মনে রাখবেন 500 জন পর্যন্ত। 500 জন কেমনে বুঝবেন? দেখাই দিতেছি। যেহেতু ল্যাপটপে আছে, ওইটা তো আর ওইদিকে দেখাইতে পারতেছি না, এই কারণে বলি যে ক্লাসে আসে, যারা ক্লাসে আসে তারাই বাঁচে আর কি, নাহলে তো ধরা খাইবেন পরে। দেখেন, অ্যাডস ম্যানেজারে যদি আমরা যাই, আমার তো রিসেন্ট কোনো অ্যাড নেই, সব পুরান অ্যাড। ধরেন আমরা যদি এটা ক্লিক করি, দেখেন, দেখতেছেন আমার মোবাইল? সবাই মোবাইল দেখা যায়? মানে লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা দেখেন না, চশমা লাগাইলেন একটা। দেখেন, এদিকে আছে রিচ আছে নিচে, তার নিচে আছে ইমপ্রেশন। আমাদের রিচ এদিকে কত আছে? 2199 জন, ঠিক আছে? এই 2199 জনের এই জায়গাতে যখন আপনার অ্যাডটা শুরু হবে, তখন 1 2 3 4 5 6 করে করে 100 200 300 পর্যন্ত যাবে, 500 পর্যন্ত যাবে। আপনার অ্যাড ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করবেন না যতক্ষণ পর্যন্ত 500 জন রিচ না করে। রিচ কিন্তু, নট ইমপ্রেশন, রিচের কথা কইতেছি। যতক্ষণ না 500 জনের রিচ করতেছে ততক্ষণ পর্যন্ত অ্যাড ওপেনই হয়নি। ফেসবুক ততক্ষণ পর্যন্ত এটা লার্নিং মোডে আছে, অ্যাক্টিভ দেখাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ফেসবুক কি করে? ফেসবুক দেখে যে এই অ্যাডের যে কন্টেন্টটা আছে, এই অ্যাডের যে ডিজাইনটা আছে, এই অ্যাডের যে ক্যাপশনটা আছে, ঠিক আছে, এই সব কিছু রিড করে। রিড করার পরে তার যে ডাটাবেস সিস্টেম আছে, ওই ডাটাবেস সিস্টেমে এর ওই কন্টেন্টটা দেখানোর মতো ক্লায়েন্ট আছে কিনা বা অডিয়েন্স আছে কিনা এটা বাইর করে। বাইর করে যদি কোনো কাতারে পায় যে এই রিলেটেড কন্টেন্ট দেখার মতো মানুষ আছে, তারে অ্যাড দেখানো শুরু করে। এরপরে কি করে? ওই মানুষটাদের দেখায় দেখায় ওই মানুষের বিহেভিয়ার অনুযায়ী, ওর ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার অনুযায়ী আরো যদি কোনো মানুষ থাকে, তাদেরকেও অ্যাড দেখানো শুরু করে। আমার কথা এতটুকু বুঝতে পারছেন? এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা হচ্ছে আপনার রিলেভেন্সির উপরে ডিপেন্ড করে, যে আপনি কতটা রিলেভেন্স অ্যাড করতেছেন, অ্যাড ক্রিয়েটিভটা কত, মানে আপনার অ্যাড কপি। আমরা এই যে অ্যাড পুরোটা ডিজাইন দেখেন না, এটা আমরা বলি অ্যাড কপি, ঠিক আছে? কোশ্চেন করছেন, ধন্যবাদ, এই জিনিসটা মিস করছিলাম। এই যে অ্যাড কপিটা আপনার কতটা রিলেভেন্সি করতেছে, মানে মানুষের রিলেটেবল, এই জিনিসটা প্রথমে ডিসাইড করে 500 জনের ভিতর, মানে 500 জন রিচ করার ভিতর। এই 500 জনের ভিতরে রিচ করার সময় সে এই যে আপনারা যে সংখ্যাটা দেখছেন বা যে সূত্রটা দেখতেছেন, এই সূত্রটাতে অ্যাপ্লাই করে যে 500 জনের ভিতরে কতটা লাইক আসলো, কতটা কমেন্ট আসলো, কতটা শেয়ার আসলো, কতটা কি আসলো না আসলো, মানুষকে এটা পছন্দ করতেছে না পছন্দ করতেছে না, মানুষকে এটা লাইক করতেছে না ডিসলাইক করতেছে, মানুষের কি স্প্যাম রিপোর্ট দিয়েছে নাকি হাইড করে দিয়েছে প্রোফাইল থেকে, সবকিছু সে ট্র্যাক করে। যদি ট্র্যাক করে দেখে যে আপনার এটা খুবই ভালো, মানুষ পছন্দ করতেছে, মনে করেন জাহিদ খানের মতো, যেটা গালি দিতেছে কিন্তু সে বুঝতেছে না কিন্তু মানুষ দেখতেছে, সে যদি দেখে মানুষ দেখতেছে, মানুষ যদি ক্লিক করতেছে, সে এটা আরো স্প্রেড করবে। যদি দেখে মানুষ এটা পছন্দ করছে না, স্ক্রল করা যাইতেছে কেন, ঠিক আছে? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করবেন, আপনার কম্পিউটারও ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করবে। এখন ধরেন ফেসবুক দেখলো আপনার কম্পিউটার যে আছে তার যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনে সে 10-20 সেকেন্ডের মতো থাকে,
ঠিক আছে, ওই ডিজাইনটা 10-20 সেকেন্ড দেখছে, আর আপনার যে ডিজাইনটা আছে ওইটা সে 4 থেকে 5 সেকেন্ড দেখছে, তখন কারটা বেশি ইমপ্রেশন দিব বলেন তো? সেকেন্ড জনেরটা, মানে আমার আপনার কম্পিটিটরটা। এখন জিনিসটা যদি উল্টে চিন্তা করি, আপনার যে ডিজাইনটা আছে ওইটা 20 সেকেন্ড দেখলো, আপনার কম্পিউটারের যে ডিজাইনটা আছে ওইটা 5 সেকেন্ড দেখলো, কোনটা বেশি দেখাবে? কোনটারে সে রিলেটেবল মনে করবে? আপনারটা 20 সেকেন্ড দেখলো আর আপনার কম্পিউটারটা 5 সেকেন্ড দেখলো, কোনটা বেশি রিলেটেবল? আপনারটা, কারণ আপনারটার ভিতরে বেশি সময় দাঁড়ায় আছে। আপনি ফেসবুকে যায় কোনো কিছু দাঁড়ায় আছেন, কোনো কিছু করেন নাই, একদম দাঁড়ায় আছেন, আজকে যে এই জিনিসটা চেক করেন, আপনি কোনো কিছু করেন নাই, জীবনে ওই পোস্ট দেখানো নাই, আপনি দাঁড়ায় থাকবেন, কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন, 3-4-5-10 সেকেন্ড রেখে দেন, ল্যাপটপটা আপনি ফালাই রাখেন, দেখবেন কিছুক্ষণ পরে এই রিলেটেড অ্যাড আসা শুরু করবে আপনার কাছে, কারণ সে ধরেই নিছে আপনারা পছন্দ করছেন, আপনি এটা ভুল করে রেখে দিয়েছেন, কিন্তু সে ধরে নিবে এটা আপনি পছন্দ করছেন। এই কারণে আমরা যখন অ্যাড চালাই, অ্যাড চালানোর পরে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা বলি যে আপনি এটা শেয়ার করেন, আপনি নিজে শেয়ার করেন, আপনার ফেক অ্যাকাউন্ট থাকলে ওইটা দিয়ে শেয়ার করেন, ওইটাতে লাইক কমেন্ট দেন, ওইটাতে শেয়ার মানে ওইটাতে ক্লিক করে সেন্ড মেসেজ বাটনে দেন, $2-1 যাক, $2-1 তো যায় না, সেন্ট চায়, মনে করেন 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট, 30 সেন্ট, এরকম এরকম করে সেন্ট কাটে। তো ওই সেন্ট কাটলেও আপনার ওই 500 জনের ভিতরে যদি আমি একটা ভালো ফিডব্যাক দিতে পারি ফেসবুকে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আমার পরবর্তী সময়ে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারে। এখন এই জিনিসটা অ্যাপ্লাই করলে যে সব জায়গাতে ভালো রেজাল্ট আসবে এটা কিন্তু এমন না। ঠিক আছে, আমরা এই জিনিসটা কেন বলি, যাতে রেজাল্টটা আসার চেষ্টা করি, আমরা রেজাল্টটা আনার চেষ্টা করি, এটা বুঝতে পারছি আমরা। এখন দেখেন অ্যাডভার্টাইজার বিট, অ্যাডভার্টাইজার বিটটা কি? ধরেন আমি একজন অ্যাডভার্টাইজার, আপনি হচ্ছেন মার্কেটার, ঠিক আছে, এখন আমি আপনারা বললাম যে আমি আপনারা এই মোবাইলের অ্যাড চালাই দিলাম, আপনার জন্য আমি বাজেট দিলাম $20 পার ডে, ঠিক আছে, এখন আপনি বললেন যে ঠিক আছে $20 পার ডে, কারণ আমার একটা ফেসবুক পেজ থাকতে হবে, একটা ওয়েবসাইট থাকতে পারে, যাই থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু আমার রিলেভেন্সিটা ইউজ করবে কোন জায়গায়? ফেসবুকের ভিতরে, নট অন ওয়েবসাইট। ওয়েবসাইট যদি থাকে, যদি পিক্সেল সেটআপ করা থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটেরটাও ট্র্যাক করবে, যদি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ কনভার্সন না করা থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট দেখবে না, শুধু ফেসবুক দেখবে। এবার ধরেন এস্টিমেটেড অ্যাকশন রেট, যেটা কিছুক্ষণ আগে বললাম, ধরেন আপনি এই মোবাইলের অ্যাড চালানোর জন্য একটা ক্রিয়েটিভ ডিজাইন বানাইছেন, ডিজাইনের ভিতরে আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করছেন যে আপনি এই মোবাইলটা সেল করতে চান, এটার কোয়ালিটি, ডু ডনস, ফিচার্স, বেনিফিটস যা আছে খুব সুন্দর করে ক্যাপশনে লিখছেন, ঠিক আছে, ফেসবুক এটা রিড করলো, রিড করে বুঝতে পারলো যে এই মোবাইলটা আপনি সেল করতে চাইতেছেন, আপনি এই মোবাইলটা কার কার কাছে সেল করতে চাইছেন তার কাছে একটা লিস্টও আছে, যে এরকম টাইপ মানুষ এই মোবাইলটা কিনতে পারে। জি, কিছু বলছেন? অডিয়েন্সটা তার কাছে আছে। এটা যদি আরেকটু অডিয়েন্সটা বুঝতে চান, ওই যে আমাদের ধর্মে একটা জিনিস আছে যে যখন আমাদের বিচারের ময়দানে দাঁড়া করানো হবে 72টা কাতার করা হবে, এরকম একটা কথা আছে না, যে 72টা কাতার, প্রতিটা কাতারে আলাদা আলাদা মানুষ থাকবে। তো ফেসবুকেরটা আপনি ওইরকম চিন্তা করতে পারেন যে প্রতি কাতারে আলাদা আলাদা বিহেভিয়ার ট্র্যাক করে করে তারা একটা কাতার দাঁড়া করে রাখছে। তো আপনি যদি ওইরকম চিন্তা করেন যে এই মোবাইল কারা কিনতে চায়, ওই কাতারের ভিতরে যারাই মোবাইল কিনতে চায় ওই কাতারের ভিতরে জাস্ট অ্যাড দেখাই দিব সে। এটা বুঝতে পারছেন? তো কেউ সুদখোর, কেউ ঘুষখোর এরকম থাকবো না কাতারের ভিতরে। তো কেউ মোবাইল কিনতে চায়, কেউ গেম খেলতে চায়, কেউ ধরেন হানি নাটস কিনতে চায়, এরকম টাইপ কাতার করা আছে। তো ওই কাতারে জাস্ট অ্যাড দেখায় ফেসবুক। তো এটা কি করে? এস্টিমেটেড অ্যাকশন রেট, আপনার ওই অ্যাডটার ভিতরে কেমন লাইক কমেন্ট শেয়ার করতেছে, যদি লাইক কমেন্ট শেয়ার কম পড়ে, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার কম পড়লে ওই জায়গাতে আপনার রিলেভেন্সি স্কোরটা কমে। আর এরপর হচ্ছে ইউজার ভ্যালু। ইউজার ভ্যালুটা কি? আপনার যে অ্যাডটা আছে ওই অ্যাডটার ভিতরে কেউ রিপোর্ট করতেছে কিনা, কেউ হাইড করতেছে কিনা পোস্টটা। একটা জিনিস দেখবেন, একটু জিনিসগুলো বললা দিই তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখবেন আমার কম্পিটিটর কি করে জানেন, ধরেন আমার কম্পিটিটর আছে, আমার কম্পিটিটর আমার অ্যাডটা তার সামনে যাবে না, সে কি করে, আমার যে অ্যাডটা আছে ওটা 3 ডটে ক্লিক করে করে হাইড মেরে দেয়। হাইড মেরে দিলে কি হয়, আমার এই যে অ্যাড অ্যালগরিদমের যে অ্যাডের খেলাটা আছে, এই যে রেশিওটা আছে, এই রেশিওতে ইমপ্যাক্ট করে, কারণ সেও অ্যাড চালাইতেছে এক লেভেলে, আমি ওই লেভেলে অ্যাড চালাইতেছি, আমার অ্যাডটা তার ভিডিও দিতেছে, তার অ্যাডটা আমার ভিডিও দিতেছে, আমি কিন্তু তারে রিপোর্ট করতেছি না, সে আমার রিপোর্ট করতেছে, ঠিক আছে, নট রিলেভেন্ট ইয়া করতেছে, যে রিপোর্টটা করতেছে সে হচ্ছে নট রিলেভেন্ট মারলে কি হচ্ছে, ফেসবুক মনে করতেছে, ফেসবুকের যে অ্যালগরিদমটা আছে সে মনে করবে আমি যে টার্গেট অডিয়েন্স গুলো পাঠাইছি সেই টার্গেট অডিয়েন্সটা রিলেটেবল না, তখন ওই যারে পাঠাইছিল যতগুলারে পাঠাইছিল সব ডিটেল দেখানো বন্ধ করে দিবে। দেখানো বন্ধ করলে কি হচ্ছে, আমার অ্যাডের রিচ কমতেছে, ইমপ্রেশন কমতেছে, আলটিমেটলি আমার অ্যাডের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে।
এটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক সাইড, মানে অ্যাডের একটা ব্ল্যাক সাইড করলাম। আপনার যদি কোনো কম্পিউটার থাকে, ওই কম্পিউটারে যদি অ্যাড ডাউন করতে চান, এটা হচ্ছে বেস্ট সিস্টেম। ঠিক আছে, এই জিনিসটা কোনো সময় করবেন না, কারণ প্রতিটা মানুষই কিন্তু ডলার স্পেন্ড করে কাজ করতেছে। মানে প্রতিটা মানুষই চায় যে সেল হোক, তার সেলের জন্য সে কাজ করে। এই পর্যন্ত আমি আমার কোনো কম্পিউটারের অ্যাড দিয়ে এই কাজ করিনি, আশা করবো আপনারাও করবেন না ইন ফিউচার। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন, আপনার যদি সেলস বাড়াইতে হয়, আপনার এই সব কাজ করতেই হয়, তো হইতে পারে। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন যে মার্কেট এত বড়, মানে আপনার যদি কন্টেন্ট ঠিক থাকে, আপনি উনি যে কন্টেন্ট দিচ্ছে ওই কন্টেন্ট আপনি দিয়েন না, আপনি একটু অন্য কন্টেন্ট দেন, ওনার থেকে কন্টেন্টে খেলেন। আপনি বিডিং এ না কিনলে, মানে ডলারে না কিনলে, ডলার স্ট্র্যাটেজি না কিনলে, আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিতে খেলেন। আপনি যে কন্টেন্ট দিয়েছেন, উনি যে কন্টেন্ট দিয়েছেন, তার থেকে ভালো কন্টেন্ট আপনি দেন। ভালো কন্টেন্ট দিলে অটোমেটিক আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আপনি কন্টেন্টে খেলেন, আপনি পেজের মেনটেন্যান্সে খেলেন, আপনি কাস্টমার বিহেভিয়ারে খেলেন, আপনি কাস্টমার সার্ভিসে খেলেন। খেলার জায়গা তো অভাব নেই। আপনি শুধু বিডেই খেললেন, আপনি যদি ডলারেই খেললেন, তো লাভ তো নাই। ওই কতক্ষণ আপনি থ্রি ডটে ক্লিক করে, কতক্ষণ আপনি স্প্যাম রিপোর্ট পাঠিয়ে, কতক্ষণ আপনি রিপোর্ট করে কাজ করবেন। আলটিমেটলি যারটা ভালো হওয়ার এমনিই ভালো হবে। আপনি ওই থ্রি ডটে ক্লিক করে এইসব কাজ করে বেশিক্ষণ আপনি দমায় রাখতে পারবেন না। আমার যদি কন্টেন্ট ভালো হয়, আপনি যতবারই এটা ইয়া মারেন, মানে আমার অ্যাডটা ডাউন করার চেষ্টা করেন, ওই অ্যাড ডাউন হবে না। হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ডাউন থাকবে, আবার এটা নিজের জায়গাতে কাজ করা শুরু করবে। এটা বুঝতে পারছেন? এখন বিষয় হচ্ছে, আপনার এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। প্রথম ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, মার্কেটিং এর 4P, মনে আছে? মার্কেটিং এর 4P, মার্কেটিং এর 4Pর পরে আপনার এই যে স্টাডি ইয়াটা আছে, যেই রুলসটা আছে, টোটাল ভ্যালুর যে রুলসটা আছে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? আপনার ধরেন এদিকে ডলার স্পেন্ড করছেন আপনি $10, ঠিক আছে? আপনার যে অ্যাডভার্টাইজার আছে, আপনি তো মার্কেটার, আপনারা মার্কেটার হিসেবে কাজ করবেন। তো আপনারা হয় মার্কেটার নাহলে মিডিয়া বায়ার, দুইটা একটা বলা হবে আপনাদেরকে। ধরেন আপনি মিডিয়া বায়ার, আপনারা বলা হয়েছে আপনারা $10 বিট দিলাম পার ডে। ঠিক আছে, আপনারা কন্টেন্ট দিছে, ওই কন্টেন্টটা খুবই ভালো, ওইটাতে লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি আছে। ওইটাতে মানে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট ধরলাম আমি কত, ধরলাম 8, 8 বা 9 ধরলাম, ঠিক আছে, বা 8ই ধরি, 8 ধরলাম। আর এদিকে হচ্ছে আপনার রিলেভেন্সি স্কোর যেটা আছে, অ্যাড কোয়ালিটি যেটা আছে, ওইটাও ধরলাম 8 বা 5 ধরলাম, 5 ধরে নিলাম। ঠিক আছে, ধরেন এদিকে আপনারে কেউ একজন রিপোর্ট করছে, এই কারণে আপনার রিলেভেন্সি স্কোর 5 আসছে। এখন আপনার বিট করতেছে $10 ইন্টু 8, কোয়ালিটি স্কোর 8, কত হলো 80, আর এদিকে কত আছে 5। ঠিক আছে, এখন ধরেন আপনার যে কম্পিউটার আছে, উনিও দিছে এদিকে $20, ওনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না, ওনার লাইক কমেন্ট শেয়ার নাই, ওনার পেজ অপটিমাইজ নাই, ওনার এদিকে কত আছে ধরেন 2, রিলেভেন্সি স্কোর বা অ্যাড কোয়ালিটি স্কোর 2 আছে। ঠিক আছে, ওনার এদিকে আছে আবার 10, কারণ উনি ইয়ে করছে, ওনারে কেউ লাইক কমে ইয়া করে না, আপনি তো ওনারে কোনো ধরনের রিপোর্ট টিপোর্ট করেন না, বা ওনারে অন্য কেউ রিপোর্ট টিপোর্ট করেন না, ধরে নিলাম আমরা। তো ওইদিকে ধরেন, ধরেন 8 ধরেন, তো এদিকে 20 আছে 2, কত হইলো গুণ করলে 22, আর এদিকে আছে কত 8 দিছিলাম, তো 8 ইন্টু 22 ইন্টু 8 কত হয়, সরি 22 ইন্টু 8 যোগ করবেন 30, আমার এদিকে আছে 85 আর এদিকে হচ্ছে 30। তো কারটা আগে দেওয়া হবে, আমারটাকে দেওয়া হবে না ওরটাকে দেওয়া হবে? আমারটাকে দেওয়া হবে, কারণ আমারটা হচ্ছে 85, আমি $10 স্পেন্ড করে আমার 85, সে $20 স্পেন্ড করে তার 30। গেমটা বুঝতেছেন? ডলার স্পেন্ড করেও কিন্তু লাভ নাই যদি আপনার এই দুইটা ঠিক না থাকে। অ্যাড কোয়ালিটি, অ্যাড রিলেভেন্সি যদি ঠিক না থাকে, আলটিমেটলি আপনার দিন শেষে গেম জিরো। এটা বুঝতে পারছি। তো কেউ ডলারে খেলবেন কাজ করার সময়, ডলারে খেলে লাভ নেই ভাই। পেজ অপটিমাইজ করেন, পেজের কন্টেন্ট ঠিক করেন, অটোমেটিক ডলার কম দিলেও কাজ করবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জিনিসটা বুঝছেন এখন? দেখেন এদিকে কিন্তু লেখা আছে অপটিমাইজিং কাস্টমার এক্সপিরিয়েন্স। আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, ইউজার ভ্যালু অটোমেটিক ভালো হয়। আপনার যদি কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হয়, ফেসবুক কোনো সময় আপনার ক্লায়েন্ট এনে দিবে। আপনার ধরেন মেসেজ রিপ্লাই রেশিও হচ্ছে 5 ঘন্টা, ওই দিন একটা ক্লাসে আমার একটা পেজের রেজিস্ট্রেশন দিয়েছে 12 ঘন্টা 48 মিনিট, মানে আপনি যদি আমার একটা মেসেজ দেন, ওই রিপ্লাই যাবে 12 ঘন্টা 48 মিনিট পরে। ওইরকম যদি হয়, ওই পেজে জীবনও ফেসবুক মেসেজ নিয়ে দিবেন আপনার, আপনি যত ডলার স্পেন্ড করেন। এরপরে ধরেন সবচেয়ে বড় বিষয়, আপনি ধরেন মেসেজ করছেন, সবকিছু ঠিকঠাক আছে, আপনার যে ক্লায়েন্ট আছে উনি রিপ্লাই করে, ধরেন ধরেন কেউ একজন মেসেজ করছে যে এই কাপড়টার দাম কত বা এই প্রোডাক্টটার দাম কত,
সে মেসেজে রিপ্লাই দিছে 850 টাকা, ঠিক আছে, প্রাইস কত লেখা কি পিপি, কাস্টমার লেখা পিপি, ঠিক আছে, হ্যাঁ রিপ্লাই দিছে 850 টাকা। এই সেল যদি জীবনে হয় আমি ডিজিটাল মার্কেটিং করা ছেড়ে দেব, মানে উনি যদি জীবনে সেল করতে পারে আমি ডিজিটাল মার্কেটিং করা ছেড়ে দেব, ঠিক আছে। সেল করতে পারবো কিন্তু স্কেল করা, সেল করার স্কেল করা সেম জিনিস না। আপনি একটা বিজনেসের সেল এক সময় নিয়ে যেতে পারবেন, একটা সময় পর্যন্ত একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা স্কেল করতে পারবেন না। স্কেল করা মানে কি, ধরেন আপনি মাসে 1 লাখ টাকা সেল করেন, ঠিক আছে, বা মাসে 50,000 টাকা আপনি সেল করেন, দিস ইজ ইউর বিজনেস সেল, ঠিক আছে, কিন্তু 50,000 থেকে আপনি 60,000 করবেন, 60 থেকে 70,000 টাকা করবেন, 70 থেকে 1 লাখ করবেন, দিস ইজ কল্ড স্কেলিং, ঠিক আছে। যেমন এটা আমরা কি বলি, সিলিং, ঠিক আছে, বিজনেস সিলিং। ধরেন আমার আমার মাথার হচ্ছে সেলস, আমার এতটুকু পর্যন্ত সেল, আর উপরে যতটুকু জায়গা আছে এটা হচ্ছে আমার স্কেলিং, মানে আমি ওই পর্যন্ত স্কেল করতে পারবো, বুঝতে পারছেন? বা আমরা এটা স্কেলিংও বলি, আমরা এটারে সিলিংও বলি। বিজনেসের কোনো সময় স্কেল থাকে না, কোনো সিলিং থাকে না, মানে আপনি যত এক্সপিরিয়েন্স বৃদ্ধি করতে পারবেন আপনার সিলিং তত বড় হবে, বুঝতে পারছেন? মানে আপনার ইনকাম রেশিও তত বাড়বে, কিন্তু আপনার যদি কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো না হয় আলটিমেটলি আমরা স্কেল পারবেন, মানে আপনি স্কেল করতে পারবেন না। আপনি মনে করেন মাসে 10,000 টাকা ইনকাম করেন, ওই 10,000 টাকা পর্যন্ত আপনি আটকে যাবেন। আরেকটা বিষয় দেখবেন, এটা আপনার ইউটিউবের ক্ষেত্রে হয়, ফেসবুকের ক্ষেত্রেও হয়। 5,000 ফলোয়ার হয়ে গেছে, 5,000 এর পরে আর আপনারা বাড়তে দেন, খুব স্লো হয়। 5,000 পর্যন্ত অনেক ব্লাস্ট আপনারা রিচ দেয়, বা 5,000 পর্যন্ত আপনারা অনেক ভালো ফলোয়ার পান, রিলস আপলোড করতেছেন 5,000 পর্যন্ত যাইতেছে, 5,000 এর পর আর দিতেছে না, কেন? কারণ হচ্ছে আপনার ফলোয়ার 5,000 পর্যন্ত যেটুকু ছিল, আপনার যে কোয়ালিটি ছিল ওটা 5,000 পর্যন্ত যাওয়ার কোয়ালিটি ছিল। 5,000 এর পরে আপনার কোয়ালিটি মানে ইনক্রিজ করতে হবে, এটা বুঝতে পারতেছি। আপনার 5,000 এর পরে ভিডিও কোয়ালিটি আপডেট করতে হয়, দেখবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিছুদিন পরে পরে তাদের কোয়ালিটি আপডেট করে, ভিডিও কোয়ালিটি আপডেট করে। তো এটা কেন আপডেট করতেছে? কারণ তাদের সাবস্ক্রাইবারটা যাতে বাড়ে, তাদের ফলোয়ারটা যাতে বাড়ে। এটা কিন্তু আমার কথাবার্তা না, এটি ফেসবুকের কথাবার্তা। আমি খুবই কম আছে যে আমি আমার কথাবার্তা বলি, আমি যখন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি ওইগুলো আমার কথা বলি, কিন্তু আদারওয়াইজ যত কথা বলি সব ফেসবুক বলে যেগুলো এগুলো আমি বলতেছি, ওইগুলো ইংলিশে লেখা আছে আমি বাংলায় বলতেছি, এতটুকু ডিফারেন্স, তর্জমা যেটা কয় আর কি, তর্জমা করতেছি, ঠিক আছে। তো আপনার সেল যদি বাড়াইতে হয়, এই নিয়মে যদি বাড়াইতে হয়, আপনার বিডিং ঠিক থাকতে হবে, পারফেক্ট বিডিং থাকতে হবে, পারফেক্ট মানে এস্টিমেটেড অ্যাকশন রেশিও ঠিক থাকতে হবে, আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স পেজে ভালো লাগতে হবে। ফেসবুক কিন্তু আপনার মেসেজ পড়তে পারে, আপনি যে মেসেজ করতেছেন, আপনি ল্যাপটপে যখন অ্যাডস ম্যানেজারটা অন করবেন, অন করে ইনবক্সে যাবেন, অ্যাড নিচের দিকে ডান দিকে নিচের দিকে দেখবেন ছোট করে লেখা আছে যে আপনি একটা পারমিশন দিতে চায়, তারা একটা টিক চিহ্ন ঘর আছে যে আপনি যে চ্যাটিংটা করতেছেন এই চ্যাটিংটা তারা কি তাদের অ্যাড অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগাইতে পারে কিনা, এটা অটোমেটিক ইন বাই ডিফল্ট ঠিক করা থাকে, ঠিক আছে। আপনি যদি টিকটা উড়ে দেন তখন তারা এটা নিবে না, আসলে তারা কয় আর কি নেয় না, আসলে সব তারা মেসেজ রিড করে। আপনি আপনার মেসেঞ্জারে কার সাথে কথা হইতেছেন ওইটাও তারা রিড করে, হোয়াটসঅ্যাপে কার সাথে কথা হইতেছেন রিড করে, আপনি ম্যাটার যে কোনো জায়গাতেই কথা বলেন, যে কোনো জায়গাতে আপনার ধরেন কোনো একটা ওয়েবসাইটের ভিতরে পিক্সেল সেট আপ করা আছে, কনভার্সন এপিআই সেট আপ করা আছে, ওই মেসেঞ্জার ওইদিকে একটা মেসেঞ্জার চ্যাটবট আছে, ঠিক আছে, মেসেঞ্জার চ্যাটবট ওয়েবসাইটের ভিতরে আছে, ওই ইনবক্সে কি কথা হইতেছে ওইটা পর্যন্ত সে ট্র্যাক করে। আমার কথা বুঝতে পারছেন? আরো একটু চাঞ্চল্যকর তথ্য দিই, সবাই জানেন হয়তো, ইদানিং সবাই এটি জানে, আপনি যে কথা বলতেছেন, আপনার যে মাইক্রোফোন গুলো আছে, মোবাইলের যে মাইক্রোফোন গুলো আছে, দেখবেন আপনি যখন মেসেঞ্জার বা ফেসবুক যখন প্রথমে ইনস্টল করেন, তারা আপনার থেকে পুরো মোবাইলের অ্যাক্সেসটা নিয়ে নেয়, মানে মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরা যা আছে সব নেয়, এমনকি আপনার কন্ট্যাক্ট লিস্ট পর্যন্ত নিয়ে নেয়। তার কন্ট্যাক্ট লিস্টের কোনো দরকার আছে? তার তো কাজের কন্ট্যাক্ট লিস্টের কোনো দরকার নেই, তো সে কেন নিতেছে? তার অবশ্যই কোনো না কোনো ডাটার দরকার আছে, সে আমার থেকে ডাটা নিতেছে, অ্যাক্সেসটা নিতেছে, নিয়ে ডাটাটা নিতেছে, ডাটাটা নিয়ে আমার যতগুলো জায়গা আছে সব জায়গা থেকে সে ডাটা ইনফরমেশন কালেক্ট করতেছে। ভিডিওটা বুঝতে পারছেন? যেমন আজকে আপনারা ফেসবুকে একটা ক্লাস করতেছেন, এমন হইতে পারে আমি এদিকে বসে বসে ফেসবুকের কথাবার্তা হইতেছি, আপনাদের যে মোবাইলগুলো আছে ওইগুলোতে ডাটা অন করা থাকে বা ডাটা অফ করাও থাকলে আপনাদের দেখবেন যে সামনে ফেসবুক আর রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আছে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আসা শুরু করছে, বা এরকম হইতে পারে আপনি যেদিন থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছে ওই দিনের পরের থেকে বা এর আগের থেকে যখন থেকে আপনি চিন্তা করছেন মাথায় আসছে যে ডিজিটাল মার্কেটিং করা দরকার, তখন থেকে আপনারা অ্যাড দেখানো শুরু করছে। এরকম হয়েছে? এরকম হওয়ার কথা, যদি না হয়ে থাকে তাহলে আপনাদের ফেসবুকে সমস্যা আছে, যদি হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক ঠিক আছে। তো আপনারা যে কথাটা বলতেছেন, যে প্রোডাক্টটা কিনতে যাইতেছেন,
এই প্রোডাক্টে আপনারা দেখান। সোজা কথা হচ্ছে আমরা এই জিনিসটা সার্ভার সাইডের কথা সময় বলি যে আপনি কোন জিনিসটা কিনতে পাগল ধরা দিশেহারা হয়ে আছেন, ফেসবুক ওই জিনিসটাই জানতে চায় আপনার কাছ থেকে। আর কোন ক্লায়েন্টটা কোন জিনিসটা সেল করতেছে ওই জিনিসটা জানি না, আপনি কোন জিনিসটা কিনতে যাইতেছেন ওই জিনিসটা আপনারা দেখাবেন। এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে আমার কথায়? এখন বলেন বিডিং এর আপনার কোন জায়গাটা বুঝতে পারতেছেন না ওই জিনিসটা, সরি আপনার টোটাল ভ্যালুর কোন জায়গাটা বুঝতে পারতেছেন না ওই জিনিসটা আমারে বলেন। আমি বললে সারাদিন এটা নিয়ে কথা কইতে পারবো, কিন্তু এত কথা কইতে লাভ নেই। আমারে বলেন যে স্পেসিফিক আমি এই জায়গাটা বুঝতেছি না, না বুঝা কই না বুঝছি। কারণ এটা যদি আপনি না বুঝেন আলটিমেটলি অ্যাডে গেলে আপনি ধরা খাবেন, আপনি ক্লায়েন্টের সাথে কথা কইতে পারবেন না। মার্কেটিং এর মেইন বিষয় কিন্তু টুলসটা জানা না, মার্কেটিং এর মেইন বিষয় হচ্ছে কনভিন্স করা, কনভিন্স করা সেলসটা নিয়ে আসা। তার জন্য আমরা অ্যাডভান্স হিসেবে ইউজ করি আমাদের টুলসটা। এর মানে এই না যে টুলস আপনি জানবেন না, অবশ্যই টুলস জানতে হবে, টুলস জানা মাস্ট। টুলস জানার পাশাপাশি আপনার ইনফরমেশন গুলো জানতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? এই জিনিসটা সবাই বুঝছেন? কোনো ডাউট আছে? আমার বুঝাইতে পারবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে, নাকি শর্টলি আরেকবার বুঝাই দেব? বুঝাইতে পারি? আপনারা চেহারা দেখে মনে হইতেছে না, এই কারণে কইলাম। দেখেন টোটাল ভ্যালু বোঝার চেষ্টা করেন, এটা একবার না 100 বার বুঝেন, ভিডিওটা দরকার হলে 100 বার দেখেন, তারপরে ওই জিনিসটা বুঝছেন, ঠিক আছে? টোটাল ভ্যালু, টোটাল ভ্যালুটা কি? আমি যে অ্যাডটা দিচ্ছি, আমার যে অ্যাডটা হইতেছে বা আমার যে অ্যাড কপিটা আমি দিচ্ছি পাবলিশ করলাম, এই অ্যাড কপিটার রিলেভেন্সি স্কোর কত আছে, অ্যাড কোয়ালিটিটা কেমন আছে, বুঝতে পারছেন? এটার উপর টোটাল একটা 100 এর উপর আমার স্কোরিং করবে। আমার কথাটা বুঝতেছেন? 100 এর উপরে স্কোরিং করবে। এখন এই জিনিসটা তিনটা জিনিসের উপরে কাউন্ট করে। তিনটা জিনিস কি? একটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিট, দ্বিতীয়টা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, এটার সাথে অ্যাডভার্টাইজার বিট যেটা আছে এটা গুণ হয়, ঠিক আছে? আর এই যে দুইটা জিনিসের সাথে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ভ্যালু ওইটা যোগ হয়। বিষয়টা বুঝতে পারতেছেন? এখন বিটটা কোনটা? আপনার ক্লায়েন্ট আপনার কত ডলার স্পেন্ড করতে বলছে ওইটা হচ্ছে বিট, ডেইলি কত স্পেন্ড করতে বলছে ওইটা হচ্ছে বিট। বিটটা ক্লিয়ার? এটা হতে পারে $1, এটা হচ্ছে $2, এটা হচ্ছে $10, এটা হতে পারে $100, এটা হতে পারে ডেইলি বাজেট, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট কি, ডেইলি বাজেট কি, এটা আমরা পরে দেখব, ঠিক আছে? বুঝেন? ডলার স্পেন্ডে হচ্ছে আমার বিডিংটা, বিডিংটা বুঝতে পারছেন? এবার এটার সাথে গুণ হবে এস্টিমেটেড অ্যাকশন রেট। এস্টিমেটেড অ্যাকশন রেট কি? আপনার পেজের ভিতরে মানুষ কতটা কানেক্টেড, কেমন লাইক কমেন্ট শেয়ার করে, কেমন তারা আপনার কন্টেন্টের সাথে রিলেট করতে পারে, বুঝতে পারছেন? আপনার কন্টেন্টের মানুষ থামে কিনা, আপনার কন্টেন্ট দেখে মানুষ থামে কিনা, তারা পড়ে কিনা, কন্টেন্ট গুলোতে সময় দেয় কিনা, এই জিনিসটা হচ্ছে আমার এস্টিমেটেড অ্যাকশন রেট, বুঝতে পারছেন? আর এটা অ্যাড এর ক্ষেত্রে হয় কি, অ্যাডটা মানুষ দেখতেছে কিনা, অ্যাড যদি ভিডিও হয় ভিডিও কতক্ষণ দেখতেছে, যদি স্টিল পোস্ট হয় স্টিল পোস্টটা কতক্ষণ দেখতেছে, স্টিল পোস্টের উপরে যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা পড়তেছে কিনা, কতক্ষণ পড়তেছে, কত দূর পড়তেছে, এই জিনিসটাও ট্র্যাক করে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বা কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্সটা কি? আপনার কাছে যে কাস্টমারটা এই যে অ্যাড দেখায় যে আনতেছেন আপনি, ওরে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, ওরে আপনি কিভাবে অপটিমাইজ করতেছেন, ওরে আপনি কিভাবে সার্ভিস দিতেছেন, ওরে আপনি কিভাবে সেল করতেছেন, ওরে আপনি কিভাবে ট্রিট করতেছেন, ও আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছে কিনা, ওরে আপনি ঠিক করে কথা বলতেছেন কিনা, এই সব কিছু ট্র্যাক করে, ট্র্যাক করে আপনার একটা স্কোর দেয়। এগুলো সব 10-এ, ঠিক আছে? 10-এ আপনার স্কোর দিছে, স্কোরটা দিয়ে বসলো, বসার পরে এটা জাস্ট পাস করে দেয়, বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেট গুণ করে, গুণ করার পরে এক্সপিরিয়েন্স যোগ করে দেয়, যোগ করে দিলে টোটাল ভ্যালু বের হয়ে যায়। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকে আর ওই বিষয়ে গেলাম না, ওই বিষয়ে গেলে এটা শেষ হবে না। আপনাদের কাজ হচ্ছে এই বিষয়টা খুব ভালো করে বোঝা, ঠিক আছে? এই অ্যাকশন রেট বা অ্যাড কোয়ালিটি যে বিষয়টা আছে, এই অ্যাড কোয়ালিটি কিছু বিষয়টা কিছু ফেসবুকের মেটা লেখা সার্চ করে, মেটা অ্যাড কোয়ালিটি লেখা সার্চ করলে আপনার কিছু ডকুমেন্টেশন পাবেন,
ওই ডকুমেন্টেশনগুলো পড়বেন যে অ্যাডটা কিভাবে কাজ করে, ঠিক আছে? বেশিরভাগ কথা বলে দিয়েছি, তারপরও কিছু কথাবার্তা মিস হয়েছে, ওই কথাবার্তাগুলো একটু ওই দিক থেকে পড়ে নেবেন। যদি ইংলিশটা পড়তে অসুবিধা হয় সুইচ টু বাংলা মোড করে বাংলা পড়ে নেবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে আমার কথায়? কোনো কোশ্চেন আছে? তাহলে কি আমি রেকর্ডিং অফ করব? কি বলেন? কোনো কোশ্চেন নেই?